লাইভে, মানে যেহেতু আমি কাজে আছি, তো একটা সমস্যা অ্যাড্রেস করতে হয়েছিল। আচ্ছা, আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, ঢাকার 46 ব্রিগেড সহ যতগুলো কম্পোজিট ব্রিগেড আছে, ইঞ্জিনিয়ার ব্রিগেড, সিগন্যাল ব্রিগেড, এদেরকে সেনাপ্রধান 10 মিনিটস এনটিএম এ রেখেছে। এনটিএম মানে হচ্ছে নোটিস টু মুভ। সো যখন সেনাবাহিনীর সদস্যদেরকে গো বলা হবে, তারা 10 মিনিটের মধ্যে গাড়িতে উঠে ওখান থেকে মুভ শুরু করে দিতে পারবে। সো এর কারণ দুটা হতে পারে। এর সাথে যেটা হচ্ছে, আহ, এর আগের দিন রাত 1টা পর্যন্ত ঢাকা 7 জন জেনারেল আর ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডারগুলো আছে, তারা সেনাপ্রধানের সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে তারা 10 মিনিটস এনটিএম, নোটিস টু মুভ, তারা যদি 10 মিনিট এনটিএম যদি হয়, তার মানে হচ্ছে আহ, ওই সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে 10 মিনিট এনটিএম যদি হয়, তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। আমার সোর্স একটা ছবি পাঠিয়েছে, ছবিটা আমি অলরেডি ফেসবুকে দিয়েছি, এবং কি বলে, আমি এটা ইউটিউবে দিয়ে দিব, যে 46 ব্রিগেডে যে আর্মার্ড পার্সোনাল কেরিয়ার যেগুলো আছে, যেগুলো গ্যারেজে থাকার কথা, এগুলো মেইন রাস্তার ভিতরে আছে। তাদেরকে বলা হয়েছে যে ট্রুপসদেরকে, যে ছাত্ররা যে আন্দোলন করতেছে, যে কোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে ছুপ্পুর অপারেশনের জন্য, এবং যে প্রধান উপদেষ্টার বাসগৃহের ইয়া করতে পারে, এই জন্য তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। সো এখানে আমি একটা দুইটা সম্ভাবনার কথা দেখি। একটা হচ্ছে, অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছি যে যখন 10 তারিখে প্রফেসর ইউনূস কনফারেন্স করছিলেন, এর আগ মুহূর্তে উনি জেনারেল ওয়াকার গিয়েছিলেন, প্রফেসর ইউনূসের দেখা করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য। সো এখন কিন্তু উনি প্রিটি এক্সপোজ, যে এর আগে হাসনাত আবদুল্লাহর কথা হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই ইস এক্সপোজ যে উনি চাচ্ছে আওয়ামী লীগকে রাখার জন্য। সো আওয়ামী লীগকে রাখার জন্য যেহেতু আছে, উনি এক্সপোজ, অতএব উনাকে চেঞ্জ করার বোধহয় একটা সম্ভাবনা হতে পারে, এরকম একটা গুজব শোনা যাচ্ছিল। বাট এই যে নোটিস টু মুভ দেওয়ায়, এটাতে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা সৈনিকরা জানবেও না যে তারা কি জন্য ডিপ্লয় হচ্ছে, এবং যদি আর্মি একটা টেক ওভার করার চেষ্টা করে যখন একটা সিচুয়েশন দেখিয়ে, এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে যে সেনাবাহিনী 10 মিনিটস এনটিএম কি কারণে আছে এটা দেখা উচিত। এবং এই নোটিস টু মুভ, আমি মনে করি যে এটা করলে অবশ্যই সরকারের অনুমোদন নিয়েই জেনারেল ওয়াকারের করার কথা। অনুমোদন নিয়ে করলে তো ভালো কথা, বাট হচ্ছে এটা হচ্ছে ডাবল এজড ওয়েপন। কি জন্য উনি একটা আন্দোলন দেখায় ওইটা দমন করতে গিয়া উনি যদি একটা কুটু করার চেষ্টা করে, যেটা সম্ভাবনা খুবই ক্ষীণ, আহ, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি সেনাবাহিনীর যারা সদস্য আছে তাদেরকে স্ট্রংলি বলতে চাই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটার পর একটা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে, যেটা আমাদের যে 5ই আগস্টের বিপ্লব, যেটাতে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছিল, এটার বিপরীত। জেনারেল ওয়াকার, আপনারা চেইন অফ কমান্ডে কাজ করেন, কিন্তু যদি এই ধরনের কোনো কিছু হয়, অবশ্যই আপনারা জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতে পারেন না, মানে এসে ফুল স্টপ করতে পারেন না। এই এনটিএম এর যে 10 মিনিটস এনটিএম যেটা আছে, এটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, এবং ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে যে এই সিচুয়েশনে, মানে আমি অনুমান করি, যেহেতু আমি এর আগে আমার তথ্যকে আমি গুরুত্বপূর্ণ মনে করি, কি জন্য, কারণ আমার একটার পর একটা ফেসবুক আইডি জেনারেল ওয়াকার এবং তার গোয়েন্দা সংস্থা নষ্ট করে দিচ্ছে। এর কারণ হচ্ছে আহ, আমার নিজেরও যখন আমরা তথ্য বলি কনফার্ম রিকনফার্ম, তারপরে একটা থাকে যে আমি কি ঠিক বলতেছি, অ্যান্ড আর নাও আই এম শিওর যে আমি ঠিকই বলতেছি। না হলে আমার পিছনে কেন লাগবে? আমার পিছনে আমি গত পরশুদিন আমি থার্ড ফেসবুক আইডি যেটা খুলেছি, খোলার 10 মিনিট না, 20 মিনিট পরে ওটাকে ডিসেবল করে দিয়েছে। ওইটাকে আপিল করতে আমার 35 মিনিটস লাগিয়েছে। তারা বিভিন্নভাবে মানে আমাকে হ্যারাস করতেছে, বুঝতেছি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা পর্ব উঠেছে 20 মিনিটের উপরে। সো এটা ক্লিয়ার যে আমার পিছনে গোয়েন্দা সংস্থা লেগে আছে, এবং
আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এইটা হচ্ছে ফ্যাক্ট গ্রাউন্ডে, যে এপিসি 46 বেড এপিসি গুলো এখন এই মুহূর্তে বাইরে আছে, নোটিস টু মুভে আছে, এবং সৈনিকদেরকে ওই যে ব্রিফ দেওয়া হয়েছে, এই ব্রিফটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমার কাছে হয়তো বা কোনো কিছুই হবে না, কিন্তু আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান, 90 বেড জিওসি, এই ঢাকার ব্রিগেড কমান্ডারগুলা, বিজিবি, এদেরকে চেঞ্জ করে নিয়ে শুধু একটা অপরচুন মোমেন্টে টেক ওভার করার জন্য। এই অপরচুন মোমেন্টটা এখন না কবে আসবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে, যে কোনো সিচুয়েশনে আমরা প্রফেসর ইউনূস সরকারকে সাপোর্ট দিব। এখানে ইয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং 10 মিনিটস এনটিএম, এখন আমি তো দেখতেছি না যে ছাত্র জনতা গিয়া চুপপুর গণভবন, কে বঙ্গভবন ঘেরাও করবে বা ইয়া করবে, বাট তাদেরকে এইভাবে সতর্ক রাখা হয়েছে, এবং একই উদ্দেশ্যে বলে যে হ্যাঁ আমরা এখন ছাত্র জনতার যে মব ইয়া ফেরাতে যাচ্ছি, বাট ইট কুড বি এ টেক ওভার, ট্রাইং টু, মানে একটা কু করে টেক ওভার করার সম্ভাবনা থাকতে পারে। এই তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম। জাস্ট গতকালকে যেটা বলেছিলাম যে সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার এনটিএম রেখেছেন, 10 মিনিটস এনটিএম, নোটিস টু মুভ। এটা গত রাতে 8টার সময় উইথড্র করা হয়েছে, এখন স্বাভাবিক পরিস্থিতি। বাট এটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি গেম প্ল্যান চলতেছিল জেনারেল ওয়াকারের মাথায়, একটু অ্যানালাইজ করতেছিলাম নিজে নিজে। তা আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে জেনারেল ওয়াকার ওই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি সে যে সিম্প্যাথাইজার, এটা বোঝা গেছে। কিন্তু এটা এক্সপোজ হয়েছে মেইনলি, আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনাত আবদুল্লাহ আর সজীব ভুইয়া যখন বলল যে যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা মানছেন, এবং উনি চান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য, যেহেতু দেশের 35% মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে। সো এইটার পরে যখন আমরা অনেক কথাবার্তা বলা শুরু করলাম, তখন মেইন স্ট্রিম মিডিয়া, ইভেন মানব জমিন, মানে মোটামুটি জেনারেল ওয়াকার নামা লেখা শুরু করছে, যে ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না, এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে। এর মধ্যে কর্নেল হক স্যার তো বলল যে মুসা নবীর সাথে তুলনা করলো, যে ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইহিস সালাম হয়েছিল, সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ওয়াকার স্যার, এখন ইয়া করতেছে। বাট এইটার পরে উনি যখন এই গত 10 তারিখে যখন উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউনূসকে বললেন আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা না হয়, এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন, এবং এটার পরে উনি এক্সপোজ হয়েছেন। এটা একটা অবভিয়াস যে উনি ভালোভাবেই জানে যে এই জিনিসটা, নিউজটা পাবলিক হবেই, বাট উনি এই রিস্কটা নিয়েছেন। কেন নিয়েছেন? উনি আওয়ামী চেতনার অধিকারী সেটা না, মানে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের আছে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে, কিন্তু এখনো উনি এত ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখে আছে, এটা রিয়েলি। এই জন্যই আমার যে যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন, এটার উপরে আরো বেশি বিশ্বাস জন্মে। এখন যখন উনি এই জিনিসটা উনি বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য, তখন তার ভিতরে একটা উনি তো সবকিছুই করে ভারতের প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, এবং আপনি এটা অ্যাজাম্পশন, এটা অবশ্যই আমার অ্যাজাম্পশন, সেটা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসিনার অ্যাডভাইসে। আচ্ছা, এবং এটাতে উনি নিজেকে কিন্তু এক্সপোজ করে দিয়েছেন। এক্সপোজ করে দেওয়ার ভিতরে তার ভিতরে একটা ভীতি আসছে যে তাকে হয়তো বা এখন চেঞ্জ করে দিতে পারে। সো তাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তার ডিফেন্স কি? সে তো থাকবে, এবং ভারতও চাবে যে জেনারেল ওয়াকার ক্ষমতায় থাকুক। এই সিচুয়েশনে ওই যে এনটিএম নোটিস, 10 মিনিট এনটিএম এর কথাটা বললাম, এটা উনি জারি করেছে কি বলে? যে বঙ্গভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনূসের বাসায় ছাত্ররা এনআরকি বা মব যেতে পারে।
আপনি এখন চিন্তা করে দেখেন যে এই ধরনের কোনো তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনূসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে। এখানে ২ টা জিনিস উনি প্লে করছে। সেটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে লেটস গো আমরা ইউনূস সরকারকে সরাই দিয়ে আমরা নিজেরা মার্শাল ল জারি করব, তাহলে এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না। এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না, একদম 100% গ্যারান্টি। মনে রাখবেন যে ৫ই আগস্ট সেনাপ্রধানের যে বা 3rd আগস্ট যে সেনাপ্রধানের যে ইয়াটা হয়েছিল, ওখানে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে, ওই অফিসাররা কিন্তু এখনো চিপার মধ্যে আছে। আল্লাহ আল্লাহ করতেছে কখন মানে এই আওয়ামী বান্ধব জেনারেল গুলা যাবে, কারণ তাদের কাছে কিন্তু সে ভিলেন। একটা জিনিস দেখেন, এই আওয়ামী লীগ সরকার যে 400 অফিসারকে এক্সকিউজ মি তাদেরকে চাকরিচ্যুত করছে, ওই চাকরিচ্যুত পার্টি একজনকেও কিন্তু একমাত্র ছাড়া আমান আজমি স্যার ছাড়া, ব্রিগেডিয়ার আমান আজমি স্যার কাউকে কিন্তু করে নাই, কাউকে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটি বা কোনো কিছু দেয় নাই। যারা বরখাস্ত ছিল স্টিল এখনো বরখাস্ত। কি কারণে? উনি এটাকে একটা হাতের পাঁচ হিসেবে ব্যবহার করতে যাচ্ছে তাদের এগেনস্টে। সো এরকম একটা সিচুয়েশনে সেনাবাহিনী যদি বলা হয় যে আমরা প্রফেসর ইউনূস সরকারকে করবো, তারা কিন্তু রাজি হবে না। কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট। এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে ইউনূস সরকারকে করতে, তারা কিন্তু এটা রাজি হবে না। সো বিশ্বস্ত অফিসার যারা আছে, যাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারা ঘটনা জানে এবং তাদেরকে এনটিএম এ রাখা হলো। তারা যদি এখন ইয়াতে যায়, কি বলে, বঙ্গভবনে যায় এবং প্রফেসর ইউনূসের ওখানে যায়, যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয়, টার্গেট কিন্তু এই দুটাই যেটা ব্রিফ দেওয়া হয়েছে। সো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল। এখন আর্মি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না, তারা কিন্তু বিপদে, কারণ তারা যদি আগের থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না, কিন্তু ঘটনা হয়ে গেছে। এখন ওরা ওখানে গেছে, ওই ট্রুপস দেখা তাদেরকে ইয়ে হয়েছে। এইটাই ছিল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের প্ল্যান, যেটা সফল হয়নি, সফল হওয়ারও কথা না। এবং অনেকে আমাকে 2 ধরনের কথাবার্তা বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিকলি বলেছি। এই পাবলিকলি বলেছি এইটার কারণেই, যাতে বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে এই ওখানে যাওয়াটা একটা মিস অ্যাডভেঞ্চার হতে পারে, জেনারেল ওয়াকারের ওই ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্টের মতো, যে তাদেরকে যাবে হচ্ছে তাদেরকে রক্ষা করতে, গিয়া জানবে যে ক্ষমতা দখল হয়ে গেছে। আরেকবার ক্ষমতা দখল যদি করে ফেলে আর্মি, তাহলে কিন্তু ওই অফিসাররা বিদ্রোহ ওই জায়গার মধ্যে ওই জিনিসটা একটা স্পন্টেনিয়াসটা আসবে না। বাট আগে থেকে যদি জানে, তারা এখানে করবে না। সো এটাই ছিল প্রফেসর জেনারেল ওয়াকারের প্ল্যান, যেটা আমি অ্যাজিউম করি। এটা আমার অ্যাজাম্পশন, আগেই বলতেছি যে এটা আপনারা যদি বিশ্বাস করতে চান বিশ্বাস করবেন, না হলে না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এটা যখন হিউজ ভাবে এক্সপোজ হয়েছে, আমি দেখলাম প্যারালালি আমার টাইমে পিনাকি দাও এই জিনিসটা বলেছে, তারপর মেজর জিয়া আছে, জিয়াও দেখলাম এই জিনিসটা বলেছে। আমরা অ্যাকচুয়ালি সবাই নিউজ পাচ্ছিলাম। আমি যে এই সংবাদটা দেওয়ার এর আগে 3-4টা সোর্স থেকে আমি বলেছিলাম, 3-4টা ইয়াকে বলেছিলাম যে এই তথ্য সংগ্রহ করার জন্য। তারা তথ্য দিচ্ছে, বাট একটা প্রমাণ দরকার ছিল। বাট শেষ পর্যন্ত যখন ওই প্রমাণটা পেলাম যে 46 ব্রিগেডের ওখানে এপিসি গুলা করছে, তখন এটা 100% হয়েছে, তখন আমি এটা আসছি। বাট এটাই এখন বড় একটা ক্রাইসিস। আমি আরো কিছু ছোটখাটো তথ্য আমি এখন জানিয়ে রাখি, যাতে জনগণ যে এই ব্যাপারে অ্যাওয়্যার। আমি জনগণের একটা অংশ। এখন যে পিএসও এফডি আছে, পিএসও এফডি মেজর জেনারেল কামরুল, হ্যাঁ, ওনাকে জেনারেল ওয়াকার সরিয়ে দিতে যাচ্ছে। এখানে সরিয়ে দিয়ে এনডিসিতে নিয়ে যাবে। এনডিসি থেকে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যে কিনা অজিত দোভালের সাথে যার যোগাযোগ, তাকে এখানে নিয়ে আসবে, এরকম একটা প্ল্যানিং চলতেছে। আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা উপদেষ্টা যে খলিল ভাই আছেন এবং প্রফেসর ইউনূস আছেন, তারা থাকতে এই জিনিসটা সফল হবে না। এবং যারা এটার পিছনে করতেছেন, এবং আমার অ্যাকচুয়ালি যারা অ্যাক্টিভিজমের সাথে জড়িত, হাসান নাসির স্যার, হাসিন স্যার, এদের সাথে আমার যোগাযোগ হয়েছে। যোগাযোগ মানে সবসময় কথাবার্তা হয়। এবং সেনাবাহিনীর একটা অংশ মানে হাসান নাসির স্যারের সাথে কি বলে স্যারকে, হাসিন স্যারকে একটা ঝগড়া লাগানোর একটা চেষ্টা মানে অনন্তভাবে করে দেয়, অনন্তভাবে।
হাসিন স্যারকে অনেক লোভ টোভ দেখাইছে। বাট কথা হচ্ছে আমরা হাসিন স্যার যেরকম লোক আমরা লিডারশিপের মধ্যে যদি দেখি হি ইজ এ অনেস্ট লিডার। হাসিন স্যার ইজ এ টেস্টেড অনেস্ট লিডার। সো এটা পারেনি, হাসিন স্যারকে নিতে পারেনি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা চাই আমাদের এইম একটাই, সেনাবাহিনীর উপরে যে ভরসাটা জনগণের ছিল সেই জায়গায় আমাদেরকে ফেরত আনতে হবে। যারা গুম, খুন এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, মুখে মুখে বললে হবে না। এইটা হইলেই একমাত্র তাদেরকে যদি বিচার করা হয় তাহলেই পরবর্তী এই যে সংস্কারটা, আমি যেটা মনে করি সংস্কার হচ্ছে দরকার হচ্ছে ব্রেইনের সংস্কার, আমাদের রাজনৈতিক দলের সংস্কার, আমার সেনাবাহিনীতে যারা অফিসার আছে তাদের সংস্কার, তাদের যে সেলফ রেসপেক্ট আছে, তাদের যে এথিক্স রিলেটেড যে জিনিসগুলো আছে। আমাকে যদি কেউ আনএথিক্যাল কাজ করতে বলে আমি এটা করবো না, স্ট্রংলি করবো না। আমি মানে এটা অসম্ভব কিছু না। সেনাবাহিনীতে অনেকে বলতে পারেন সেটা আমি সেনাবাহিনীতে এগুলো আমি উদাহরণ দিতে চাই না, বাট আমি সেনাবাহিনীতে যে জিনিসটা অনিয়ম আমাকে কেউ কখনো করাইতে পারে নাই, অনিয়ম কেউ করাইতে পারে নাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যারা অ্যাক্টিভিজম করছি শেখ হাসিনার পরে বিভিন্ন কারণে আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছি। আমার এক্সপেকটেশনের সাথে আরেকজনের মিলে না, এর সাথে আরেকজনের মিলে না। এই সুযোগে ডিজিএফআই এবং মেইনলি এখন ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ এই কাজটা করতেছে। সেটা হচ্ছে যারা আছে, এই যে আজকে পিনাকিদা একটা পোস্ট দিয়েছে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হচ্ছে। থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে কিন্তু ক্রুক আওয়ামী লীগার যেরকম রেখেছে ভালো, যারা ভালো রিপুটেশনে, যেমন ওখানে দেখলাম লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার সম্বন্ধে পিনাকিদা নেগেটিভ কমেন্ট করছে, বাট আমি এটার সাথে একমত না। লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যার ইজ এ সলিড গুড পিপল। সে আওয়ামী লীগের সময় লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, ইজ এ ক্যাপাবল ম্যান, বাট তার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়েছে এটা আমি বিশ্বাস করি না। মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী সলিড একজন মানুষ, ওনার দ্বারা কোনো অনিয়ম কখনোই হবে না। ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ স্যার, ব্রিগেডিয়ার জেনারেল রুশো স্যার, এই চারজনকে আমি ভালো মতো চিনি, দে আর গুড পিপল। বাট তারা যেটা করতেছে, এই থিঙ্ক ট্যাঙ্কটা সেনাবাহিনী স্পন্সর করতেছে, ভালো এবং খারাপ দুইটাই মিস করে দিয়ে একটা আমাদেরকে অ্যাকচুয়ালি ডিভাইড করে দিচ্ছে আর কি। সো এরা কি কাজ করে ওটা দেখার উপরে পরবর্তীতে আমি বলবো। বাট লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ স্যারের প্রতি আমার রেসপেক্ট, জেনারেল নাইম, ব্রিগেডিয়ার রুশো স্যার এবং ব্রিগেডিয়ার ইউসুফ স্যার, দে আর দ্য সলিড পিপল। সেনাবাহিনী আরেকটা যেটা করতেছে, এই যে মিডিয়াতে যারা অ্যাক্টিভিটি করে তাদের দেখবেন কেনা শুরু হয়ে গেছে। রিসেন্টলি একটা শুনলাম এক পার্টিকে একজন প্রবাসীকে অফিস টফিস দিয়েছে এবং তাকে পরবর্তীতে টিভি চ্যানেল দেওয়া হবে এরকম একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এটার লিয়াজও করতেছে একজন ডিজিএফআই অফিসার এবং আমাদের রাওয়ার চেয়ারম্যান কর্নেল হক। এটার লিয়াজও করতেছে। 2 দিন আগে এটা নিয়ে যখন অফিস টফিস সেট আপ হবে এটা হচ্ছে। বাট আমরা এতদিন এত কাজ করে আসার পরে মানে ক্ষুদ্র এই সমস্ত লাভ পরিহার করলেই ভালো। সো গোয়েন্দা সংস্থা এটা চালাইতে থাকবে। যাদেরকে কেনা যাবে না তাদেরকে তাদের ফেসবুক আইডি খাইয়ে দিবে, 1 টাকা খাইয়ে দিবে, 2 টাকা খাইয়ে দিবে, 3 টাকা খাইয়ে দিবে, কিন্তু আমাদেরকে অবিচল থাকতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, শাহবাগে হঠাৎ কেন এরকম নাটক, এরকমই মন্তব্য করেছেন আজকে মির্জা আব্বাস। এছাড়া আমরা জানি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সাথে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই সাথে বলা হয়েছে যে অনলাইন এবং অফলাইন কোথাও আওয়ামী লীগের হয়ে কোনো কথা বলা যাবে না, কোনো পোস্ট করা যাবে না। এরকম যদি হয় তাহলে মামলা করা হবে, গ্রেফতার করা হবে, এগুলো সবই বলা আছে, আইনের আওতায় আনা হবে। আরো আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের শেষেই জামাতকে নিয়ে এক ধরনের বক্তব্য উঠেছে যে যুদ্ধ অপরাধের সহযোগীদেরকেও বিচার আওতায় বা তাদেরকে আইনের আওতায় আনা হবে বা তাদেরকে জবাবদিহিতা করতে হবে, তাদের রাজনীতি স্পষ্ট করতে হবে আসলে তারা কোন মতবাদ নিয়ে রাজনীতি করছে। এরকমটা আমরা এনসিপির পক্ষ থেকে প্রথমে মাহফুজ আলম থেকে আমরা শুনতে পেলাম, এরপরে এনসিপি থেকে ওই বক্তব্য দেওয়া হয়েছে যে জামাতকে স্পষ্ট করতে হবে। এছাড়া আওয়ামী লীগের সাথে সাথে যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল সেই সব দলের ব্যাপারেও প্রশ্ন উঠছে যে সেই সব দল থাকবে না নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে 4 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন শাকিব আলী, সাবেক উপরাষ্ট্রদূত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে।
আমাদের সাথে উপস্থিত আছেন রিতা রহমান, বিএনপি নেত্রী। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে এবং রাজনীতি বিশ্লেষক। আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু এবং আলাইকুম। সেই সাথে আমাদের সাথে আছেন ইসমাইল সম্রাট, চেয়ারম্যান জন অধিকার জন অধিকার পরিষদ। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি শুরুতেই সাকিব আলী আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রজ্ঞাপন জারি হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের পোস্ট করা যাবে না, আওয়ামী লীগের হয়ে কথা বলা যাবে না। তো এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনকে ঘিরে মির্জা আব্বাস যে প্রশ্নটা তুলেছেন, তিনি বলেছেন যে একটা নাটক হয়েছে, কেন এই নাটকীয়তা? আপনার কাছে শুনতে চাই আপনার বক্তব্য। জি ধন্যবাদ। প্রথমত আমরা তো সেই 8 মাস ধরে 9 মাস ধরে বলছিলাম, এর মধ্যে অনেক সময় মোস্তাফিজ আমার সাথে ছিল, রিটা রহমান উনিও, মিস্টার রহমান উনিও ছিলেন কোন একটাতে, যে আমরা বলেছি একই কথা যে এই সরকার কিন্তু বিপ্লবী সরকার হয়নি। এই সরকারকে তখন আমরা প্রথম আলো, ডেইলি স্টারের সরকার বলতাম, সফট ভারত বলতাম, আমরা এই সরকারকে এনজিও বলতাম, আমরা এই সরকারকে চাটগা বেস বলতাম, অনেক কিছু আমরা কিন্তু এটা বলেছি। তখন আমরা দেখেছি যে আমরা কিন্তু বারবার বলেছি যে সেনাবাহিনী এবং আপনার সিভিল ব্যুরোক্রেসিতে শেখ হাসিনা যারা দোষরা ছিলেন তারা এখনো রয়ে গেছেন এবং তাদেরকে মুক্ত করা হয়নি, এগুলো আমরা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেল যে আওয়ামী লীগের যত নেতা ছিল সবাই কিন্তু পার পেয়ে চলে গেল এবং শেষমেশ চলে গেলেন হচ্ছে গিয়ে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। এই যে উনি যে চলে গেলেন এবং সবার সামনে 4 ঘন্টা ইয়ে করে উনি চলে গেলেন, এটাতে এবং এখন বলা হয় যে প্রায় 1 লক্ষ ভারতীয় মানে আওয়ামী লীগের আপনার নেতা কর্মী বাইরে ভারতে আছে বা বাইরে আছে। এই যে একটা বিপুল সংখ্যক সব চলে গেল, সব চলে যাওয়ার পরে এখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যখন কথা বলা হয় তখন কিন্তু আমাদেরকে মনে হয় যে এটার ব্যাপারে কি আসলে এই সরকার কি সিরিয়াস ছিল, নাকি এটা একটা ওই যে আপনি যেটা বললেন যে নাটকের মতো হচ্ছে। যেহেতু আব্দুল হামিদ বলার সাথে সাথে এখন আমাদের মধ্যে একটা বিরাট ইয়ে হবে, এটা নিয়ে কয়েকদিন আগেই থেকেই কথা বলছিল হাসনাত আব্দুল্লাহ, এটা আমরা জানি। এর আগে এনসিপি মাঝে মধ্যেই বলছিল, কিন্তু সেটা এত বেগবান হলো কেন এই হামিদ সাহেব যাওয়ার পরে? এবং এবং যেভাবে হলো যে দেখা গেল ওরা ওই ইয়েতে গেল, রাস্তার সামনে এনসিপি তার এত বড় ছিল না, কয়েকশো বোধহয় ছিল, তারা এইগুলো ইসমাইল ভালো বলতে পারবে আমার থেকে, কিন্তু সেখানে আপনার বোধহয় পানির ট্যাঙ্ক গেল, তাদেরকে প্রোটেকশন দেওয়া হলো, তারপর তারা সেখান থেকে অবরোধটা নিয়ে গেল শাহবাগে, প্রত্যেকটা জিনিসে। এবং সাথে সাথেই উনারা চলে গেলেন হচ্ছে গিয়ে আপনার মিটিং এ, উপদেষ্টা পরিষদ একটা মিটিং এর পরে আসিফ নজরুল সাহেব বাইর হয়ে আসা বললেন যে না, উই আর গোইং টু ডু দিস। এর আগে আবার বলে দেওয়া হলো যে এটা বিবেচনায় আছে, হঠাৎ করে সবকিছু মুভ করলো। এতদিন কিন্তু কিছু মুভ করে না আমাদের এখানে সরকারে। আপনি দেখেন যে কোনো কিছুই কিন্তু খুব একটা মুভ করে না, আমাদের আহতদের কাজ হয় না, আমাদের আইন শৃঙ্খলা খুব একটা ঠিক হয় না, অনেক কিছু ঠিক হয় না। এই আজকে শেয়ার মার্কেট নিয়ে বোধহয় উনি গতকালকে বসেছেন, আমি দেখবো যে ওনাদের ওইখানে একটা আছে যে সব দুর্নীতি পরায়ণ লোকদেরকে ধরা হবে। আমি আই হ্যাভ মাই ফিঙ্গার্স ক্রস যে উনি হয়তো ধরা হবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ডাইগ্রেস করলাম, যে যেটা বুঝাতে চাচ্ছি যে এই সরকার কিন্তু খুব কাজ খুব তাড়াতাড়ি একটা করে না। তো সেই হিসাবে আওয়ামী লীগ যেভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাতে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের দৃষ্টি সরানোর জন্য। অনেকে বলছে যে এটা হচ্ছে কি আপনার যে আমাদের এখানে বেগম খালেদা জিয়া এসেছেন, বিএনপি আবার এখন হয়তো নির্বাচনের জন্য ডাক দিবে, সেই জিনিসটাকে থেকে দৃষ্টি ঘোরানোর জন্য। অনেকে বলছে যে এই যে আব্দুল হামিদ সাহেব এবং আইভি রহমান দুইজনকে যে নেওয়া হয়েছে, তার মানে এটা একটা যে রিফাইন্ড আওয়ামী লীগের ওনারা নাকি লিডার ছিলেন, মানে প্রপোজড, এগুলো ওরা আরো ভালো বলতে পারবে আমার সহ আলোচকরা, যে এবং একজন চলে গেলেন বিদেশে এবং আরেকজন গেলেন জেলে, হ্যাঁ একজনকে জেলে নেওয়ার। সো এইগুলো ওনারা ভালো বলবেন, আমার সহ আলোচকরা বলবেন, আমি ওনাদের কাছে ছেড়ে দিব। বাট আমার কাছে খালি একটা জিনিসই মনে হইতেছে যে এই সরকার হ্যাঁ যেখানে করেছেন, আমি কিন্তু একটু বলতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম এটাকে বেআইন মানে সেটাকে নিষিদ্ধ করা, আমি কিন্তু সেটার বিপক্ষে নই। অর্থাৎ কেউ একজন সাধারণ সম্পাদক, ধরেন কথার কথা সাধারণ সম্পাদক অমুক থানা আওয়ামী লীগের হয়ে কাজ করবে, আমি সেটা পক্ষপাতী নই এখন এই অবস্থায়। কিন্তু আপনি যেভাবে বললেন যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতে পারবে না বা লিখতে পারবে না বা স্ট্যাটাস দিতে পারবে না,
এগুলো আমি মনে করি যেটা অত্যন্ত গর্হিত কাজ হতো। আমি মনে করি যে মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট হচ্ছে যে সে তার মনের ভাব আপনার প্রকাশ করতে পারে। আপনার কি মনে আছে যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম বলা হতো যে কেউ বিএনপির পক্ষে যদি কথা বলতো তাহলে দেশদ্রোহী বলা হতো, আমাদেরকেই তো বলা হতো, আমরাই তো তখন রাইট রাইট মানে রাইট কষ্ট করলে রাইট আমাদেরকে একদম হুমকি ধুমকির মধ্যে রাখতো। কিন্তু অনেকেই এই জায়গায় বলতেছেন যে বিএনপি তখন নিষিদ্ধ ছিল না, এই জন্য ওইভাবে ছিল, কিন্তু এরা নিষিদ্ধ, সো এটা আরো যুক্তিযুক্ত যে গ্রেফতার করা বা ইয়ে করা। আসলে এখানে না পার্থক্যটা কি আপনি? না আমরা তো এখন এখানে বলছি, আমরা তো চাই যে সব দল মত নিয়ে বা যে কোনো আওয়ামী লীগ নামে হোক তারা সাধারণ মানুষ হিসেবে আমাদের টকশোতে আসবে, এরকম আমরা তো আশা করতে পারি যেহেতু অবশ্যই আমরা সব দল মত অবশ্যই নিয়ে অবশ্যই কাজ করি। এটা যদি না থাকে, আমি প্রথমত একটা কথা বলি যে নিষিদ্ধ করা হলো হচ্ছে নির্বাহী আদেশে। এটা এমন না যে খুব সুন্দর একটা বিচারিক প্রক্রিয়া হয়েছে, সেখানে 7 জন খুব লার্নেড জাজেস ছিলেন, সেই লার্নেড জাজেস শুনে তারা অনেক চিন্তা ভাবনা করে তারা বিরাট রায় দিলেন, হ্যাঁ, অনেক কিছু বুঝালেন যে কেন এটা নিষিদ্ধ করা হলো। সেরকম কিন্তু কিছু হয়নি। এখানে একটা ডিসিশন দিয়ে দিয়েছেন যাদের হাতে ক্ষমতা আছে। এটা এই জন্য আমি বলছি যে এই ব্যাপারে কিন্তু ওনাদের অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং ওনারা যেটা বলতে চাচ্ছেন যে ওনারা কথা বলতে দিবেন না, অর্থাৎ এটাকে ওনারা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছেন, সোজা কথা। সুতরাং এই যে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া, এটার কিন্তু ফল ভালো হয় না। আমি মনে করি যে এটা যদি সামনাসামনি এই কথাগুলো হইতো, আমাদের সমালোচনা করতেন এবং আওয়ামী লীগের ওরাও যদি কথা বলতে পারত, কথা বলার কথা বলছি আমি, তাহলে কিন্তু আমার মনে হয় যে অ্যাটলিস্ট মানুষ ভেন্ট করতে পারতো, সেটা ঠিক ছিল। কিন্তু এখন যেটা হবে সেটা আন্ডারগ্রাউন্ডে যাবে। আমি জানি না সেটা আর অন্য কোন ভাবে এটার আপনার রিয়াকশন হবে। সো আমি এই জায়গায় এখন না, যে নাটকীয়তার কথা বলা হয়েছে মির্জা আব্বাস যেটা বলেছেন, আপনার কি মনে হয় যে 2 দিনের আন্দোলন, সাজানো আন্দোলন, মানে যেটা অনেকেই বলছে বা আমরা যেটা দেখেছি 2 দিনের আন্দোলন, এরপরে সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিল, তো এর আগেও তো আলটিমেটাম ছিল, তো এই জন্যই কি আসলে সবারই চোখে পড়ছে যে আসলে একটা নাটকীয় জিনিস হয়ে গেল সবার চোখের সামনে? এটা অবশ্যই নাটকীয় হলো, কারণ এটা একটা বড় ইস্যু। আওয়ামী লীগকে কয়েকদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা বললেন না যে ইলেকশন, আওয়ামী লীগ ইলেকশন করবে কি না সেটা আওয়ামী লীগের বিষয়। উনি তো কয়েকদিন আগেই বললেন কোন একটা বিদেশি পত্রিকার সাথে, ফাইন্যান্সিয়াল টাইমস অফ এর আগে উনি বলেছেন, উনি 2-3বারই বলেছেন এই 9 মাসের মধ্যে। বললেন। তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার কিছু কিছু ছেলে বের হয়ে আপনার বিক্ষোভ করলো রাত্রেবেলা, আই থিঙ্ক। বাট তারপর আবার এটা হয়ে গেছিল। এটা কিন্তু উনারা বারবারই বলছিলেন। এতদিন পরে উনারা এসে এই সময় কেন, আব্দুল হামিদ যাওয়ার পরের দিন কেন? আমার কথা হচ্ছে এটা কি একদম কাকতালীয় ঘটনা? এটা তো কাকতালীয় হতে পারে না, এটা তো কাকতালীয় হতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে আপনি এইটার মাধ্যমে ওরা ইসমাইল ওরা আরো ভালো বলতে পারবে যে আপনি এতদিন ধরে আওয়ামী লীগের প্রতি যা যা সফট করেছেন সেগুলো আমরা সব ভুলে যাব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ইসমাইল থেকেই শুনবো যে আপনার কাছেই শুনতে চাই যে আপনি এইটা কি আসলে নাটকীয় ছিল নাকি প্রক্রিয়া অনুযায়ী এটা হয়েছে? ধন্যবাদ জানাচ্ছি আপা আপনাকে এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচক বিন্দু এবং আমাদের শোটা যারা দেখছে সবাইকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা এই 5 তারিখে অর্থাৎ 5 আগস্টের পরে এই সরকারকে আমরা বারবার বলে আসছি যে অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, যারা সত্যিকার অর্থে গণহত্যার সাথে যুক্ত ছিল সেই সংগঠনের একজন গণহত্যাকারীও যেন বিচারের বাইরে না থাকে, সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং যদি সত্যিকার অর্থে গণহত্যার প্রমাণ হয় তাহলে যেন এই দলকে নিষিদ্ধ করা হয় এবং এই দলকে গণহত্যার দায়ে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়। সেটা আমরা 5 তারিখের পর থেকে বলে আসছি, কিন্তু আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এবং বিচারের যে গতি, অর্থাৎ খুনিরা একদিকে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে খুনের মামলার সত্যিকার অর্থে যারা আসামি, তথাকথিত মামলা না, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে এভিডেন্স আছে, তাদেরকেও পুলিশ কোনোভাবে ধরতে পারছে না। এখানে পুলিশ ব্যর্থতার দায়ী বলছে বারবার যে আমরা তো আগের মতো পুলিশ অ্যাক্টিভ না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটা বাংলাদেশের 5 তারিখের পরে যে অবস্থা হয়েছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে সরকার অন্য যে কোনো একটা এজেন্সিকে দায়ী সারা বক্তব্য দিচ্ছে। তো সেটা আমাদের কাছে সঙ্গত কারণেই ভালো লাগে না একদিকে। আর একদিকে হচ্ছে, দেখুন, আমরা এই শাহবাগে যেটা হয়েছে সেটা আমি মনে করি যে এই বাংলাদেশের মানুষের দীর্ঘ 9 মাসের একটা ক্ষোভ, যে আমরা সরকারকে বলছি
যে গণহত্যার দায় একটা দলকে আপনি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আর এই জিনিসটা সামনে এসেছে যে শুধুমাত্র বাংলাদেশে পলাতক ছিল, বাংলাদেশে 2 বার রাষ্ট্রপতি ছিল, অর্থাৎ এই খুনি হাসিনার যে মসনদটা সেটা টিকিয়ে রেখেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন সবাই টনক নড়েছে যে আসলে এখানে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে হয় সরকারের সরাসরি ইন্ধন আছে, অথবা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের সাথে সরকারের তেমন কোনো সম্পৃক্ততা নেই, সরকারের কোনো কন্ট্রোল নেই। দুটার যে কোনো একটা হবে, হয় সরকারের সাথে সরকার রাষ্ট্রের খোঁজ খবর রাখছে না, অর্থাৎ রাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে নেই, অথবা সরকারের সহযোগিতায় পালিয়েছে। এই দুটোর একটা কারণ তো হবেই, আদারওয়াইজ তো কোনো কারণ হতে পারে না। এই দুটোর কোন কারণটার কারণে পালিয়েছে সরকারের পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত এটা নিয়ে কোনো স্ট্রং বিবৃতি দেওয়া হয় নাই, স্ট্রং এভিডেন্স দেওয়া হয় নাই। আমরা আজকে দেখে যে 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছিল। এই সবের ভিত্তিতে আমি মনে করি যে হারে একদিকে পলাতক খুনিরা পালিয়ে যাচ্ছে, তারা আবার ছোট ছোট মিটিং করছে, সরকারের অ্যাক্টিভিটিস তেমন একটা ধরেন যেরকম হওয়ার কথা ছিল সেরকম না থাকার কারণে দীর্ঘ 9 মাস পরে এই শাহবাগের যে ঘটনাটা হয়েছে, এটা আমি মনে করি যে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা এমন ভাবে চাইনি, আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি যে আপনি আইনানুগ প্রক্রিয়ায় এই গণহত্যার দায়ে 3 দিনের ব্যবধানে সরকার কেন মানে একটা আলোচনার মাধ্যমে সরকার এই সিদ্ধান্ত দিল? কিন্তু সরকার কি আগে থেকেই প্রস্তুত ছিল যে এরকম একটা আন্দোলন হবে, তারপরে আমরা এরকম একটা রেজাল্ট দিব, বা এই আন্দোলন হলে আমাদেরকে বিশ্বে দেখাতে একটা সুবিধা হবে যে এরকম একটা আন্দোলনের মুখে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি? ব্যাপারটা কি এরকম? না আপা, আমি তো আপনাকে ব্যাপারটা সেরকম কিনা সেটা সরকার জানতে পারে, সেটা গোয়েন্দা সংস্থাগুলো বলতে পারে, বাট আমাদের যে আপনি বক্তব্য যেটা বলছেন যে সেটা হচ্ছে দীর্ঘদিনের 9 মাসের একটা দাবি, কিন্তু এই 9 মাসের মধ্যে অনেকবার সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব না, আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা করতে পারি না, একটি দলকে নিষিদ্ধ করতে পারি না, এই দল কিভাবে নির্বাচনে আসবে, নির্বাচনে আসতে পারবে, এরকম অনেক কথাবার্তা হয়েছে। তখন কিন্তু আমরা এরকম প্রতিক্রিয়া দেখিনি। এখান থেকেই আসলে না না, আমি আপনাকে একটা ঘটনার কথা বলেছি যে ব্যক্তিটা পালিয়ে গেছে খুনি হাসিনার পরে যদি কাউকে বলা হয় সরাসরি সরকারের দোষর হিসেবে, তাহলে সে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে যখন পালিয়ে গেছে তখন ছাত্র এবং জনতার ঘুম ভেঙেছে যে এইভাবে চলতে থাকলে তো হবে না, এভাবে যদি চলতে দেওয়া হয়। আরেক দিক থেকে হচ্ছে তারা হুমকি দুমকি দিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে, তাদের নেত্রী ফিরে আসবে, ওই করবে সেই করবে। তো এগুলো হচ্ছে মানুষ, এটা একটা বিব্রতকর অবস্থায় আছে বাংলাদেশের মানুষ যে আসলে এই দলটাকে কি করবে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তহীনতার কারণে মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে, তো সেজন্য মানুষ ধরেন বাধ্য হয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমরা সেটা চাইনি। আমরা একেবারে মানে আপনার আগস্টের 15 তারিখের পর থেকেই বলে আসছি যে তথাকথিত কোন নির্বাহী আদেশের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা আমরা একবারে প্রথম থেকে বলে আসছি। আমি যদি ভুল না বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলে আসছে, সেখানে একটা ট্রাইব্যুনালও হয়েছে, কিন্তু আমরা যেভাবে বিচার প্রক্রিয়া দেখার কথা, যেভাবে আসামিদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে একটা উদাসীন মনোভাবের কারণে শাহবাগের এই ঘটনাটা ঘটেছে। আমি যদি ভুল না বলি, আমার কাছে সেটাই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমি রীতা রহমান আপনার থেকেও শুনবো যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার কার্য মানে শেষ হওয়ার আগ পর্যন্ত, এবং প্রজ্ঞাপন জারি হলো, এবং এই যে কথা বলার বিষয়টা তারা আজকে যেটা ঘোষণা করলো যে তাদের ব্যাপারে ফেসবুকে কেউ কিছু করতে পারবে না, ইউটিউবে করতে পারবে না, দেশে হোক দেশের বাইরে হোক, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিষয়টা খুব আসলে এটা তো ধরেন একটা পতিত সরকার, আমি বলি সবসময় পতিত সরকার, তারা অন্যায় করেছে, দেশ থেকে বাধ্য হয়েছে, জনরোষে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনাই হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া। আমি যখন দেশে গেলাম, দেশে আমি আওয়ামী লীগ খুঁজছিলাম বিভিন্ন জায়গায়, কারণ আমরা তো কিছু আওয়ামী লীগকে চিনতাম, তারা কিন্তু কোথাও কেউ ছিল না, সবাই পালিয়েছিল, নাহলে লুকিয়েছিল। ঘটনাগুলো দেখেছি এই তারপরে 636 খবর আমরা জানি, তাদের আশ্রয় দেওয়া হয়েছিল, তারা কোথায় গেছে কোনো এটা নিয়ে পাবলিক কোনো বিবৃতি তাদের পক্ষ থেকে আসেনি। কারণ অ্যাকাউন্টেবিলিটি তো থাকতে হবে মানুষের কাছে। এখন প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, বা আমরা যদি সেনাপ্রধানের কথাও ধরি, অ্যাকাউন্টেবিলিটি কিন্তু থাকতে হবে, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকতে হবে। কিন্তু যে সরকারই হোক না কেন, ইলেক্টেড হোক আনইলেক্টেড হোক, বা একটা অভ্যুত্থানের সরকার হোক বা বিপ্লবী সরকার হোক, ইভেন রাজনৈতিক দলগুলো তাদেরও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আছে। তারা যা তা একটা বিবৃতি দিয়ে বসে থাকবে পিছনে চেয়ারে হেলান দিয়ে, এটা তো হয় না। তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, তাদের জবাবদিহিতা করতে হবে যে তুমি কেন এটা বলছো।
একটা দলেরও দায়িত্ব আছে, রাজনৈতিক দলের বিভিন্ন সদস্য বিভিন্ন কথা বলবে, এটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা। এখন হচ্ছে কি আমরা শুনতে পাচ্ছি না। এখন ঠিক আছে। যাচ্ছে না এখন এমন এখন একটা ঠিক আছে। রাজনৈতিক, দুঃখিত, সরি আমি একটু দূর থেকে কথা বলছিলাম বোধহয়। তো আমি বলছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এখনো একটা ভোলাটাইল, একটা বাবলিং একটা স্টেটে আছে। এটা কিন্তু এখন ওইভাবে আকৃতি নিচ্ছে না, নানান রকমের কথাবার্তা আসে, বিভিন্ন বিশ্লেষক নানান ভাবে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করছে, কিন্তু মূল যে ব্যাপারটা, যে পরিবর্তনটা আসছে, বিপ্লব যেটা হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, ছেলেরা দাঁড়িয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বিশ্লেষণ গুলো করা দরকার আমি মনে করি। আজকে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে, বা কেন এদেশের, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে বাংলাদেশের মানুষ চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই না? যে এই কথাটা কিন্তু খুব মুখী কথা, যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যা হয়েছে, এই যে আপনার অগস্টের 5 তারিখ পর্যন্ত, বা আপনি জুলাই যদি 36 জুলাই পর্যন্ত বলেন, যেটা আমাদের ছেলেরা বলেছে, তো ওই যে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে গত 20 দিনে, মানে ওই সময়কার 20 দিনে, আপনি সেটাকে যদি লক্ষ্য করে আপনি বিশ্লেষণ করতে চান, তাহলে দেখবেন যে এই আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করবার কোনো অধিকার নাই। তারা সেই অধিকার হারিয়ে ফেলেছে সেদিন থেকে, যেদিন থেকে তারা গুলি করা শুরু করেছে, হেলিকপ্টারে গুলি করেছে, এবং কমপ্লিট অ্যাবসলিউট ডিনায়াল। তারা এখনো স্বীকার করে না গণহত্যায় তারা গণহত্যা করেছে। এই দলটা কি করে বাংলাদেশে রাজনীতি করবে? এই যে তাদের টাকা পয়সা আছে এবং তাদের প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে তাদের লোক বসিয়ে রেখেছে, যাদের এখনো সরানো হয়নি, তাদের কি ওইটাই স্ট্রেংথ? তাদের আর্থিক স্ট্রেংথ, ভারতীয় যে ইনফ্লুয়েন্সের স্ট্রেংথ, ভারত তাদের জায়গা করে দেবে, ভারত তাদের দিয়ে তাদের আবার বসিয়ে দিবে, এবং এই যে তাদের প্রশাসনের লোকজন আছে তাদের ব্যবহার করে তারা আবার ক্ষমতায় আসবে, কথা বলবে, এই স্ট্রেংথ যদি হয়, তাহলে আমাদের যে এত প্রচেষ্টা ছিল, বহুদিন ধরে আমরা আন্দোলনে ছিলাম, এই যে ছেলেরা, সম্রাট এবং যারা প্রত্যেকে যারা অংশ নিয়েছে, তাদের যে ইভেন আমাদের যে আজকে আলোচকরা আছেন, আমরা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে এটাতে সম্পৃক্ত ছিলাম। আপনি বলেন তাহলে আমাদের এত দীর্ঘ সংগ্রাম প্রচেষ্টা, তাহলে এগুলো কি সব বৃথা চলে যাবে? কারণ তার তো শক্তি আছে, আমরা দেখছি। আমাদের এই প্রশাসন যেটা বিপ্লবী সরকার হতে পারতো, যেটা এখন যাই বলেন না কেন আপনারা, তারা নিজেদের বলছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা করছেটা কি? তাদের কোনো জবাবদিহিতা নাই। 626 জন কোথায় গেল? যেখানে আশ্রিত ছিল সেনানিবাসে বা কোথায় ছিল আমরা জানি না, তাদের আওতায় ছিল, তারা কোথায় গেল, কেন গেল, তাদের কি করলো, এটা কোন সিদ্ধান্ত? জনগণের জানার অধিকার আছে। পিপল হ্যাভ দি রাইট টু নো যে কি হচ্ছে প্রশাসনে, কি করছে। এটা তো আমরা জানতে পাচ্ছি না। নানান রকম ইন্টারপ্রিটেশন। এখন আপনাকে খেয়াল করতে হবে যে যারা বিশ্লেষণ করছে, তাদের কিন্তু কিছু, অনেকের, আমি সবার না নিশ্চয়ই, বিশেষ কিছু লোকের নির্দিষ্ট একটা এজেন্ডা আছে, তারা এজেন্ডার ভিত্তিতে কাজ করে, এবং তারা চায় যে আওয়ামী লীগ নিয়ে বিতর্ক হোক। এমনও কথা শুনেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিছুদিন পরে বিএনপি কে যে করবে না তার কি গ্যারান্টি আছে, এরকম কথাবার্তা লোকে বলছে। তো বিএনপি কোথায় আর আওয়ামী লীগ কোথায়, আপনি একবার চিন্তা করে থাকেন, এটার কোনো অর্থ হয়? অবান্তর কিছু কথা নিয়ে এসে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিতে চেষ্টা করছে এরা। এগুলোর জন্য কিন্তু দাঁড়াতে হবে একটা মহলকে। যেমন প্রত্যেকটা সমাজে আমরা যখন গণতন্ত্র নিয়ে পড়াশোনা করতাম, তখন একটা সেফটি কুশন থাকে। সেফটি কুশনটার কাজ কি? যে জাতীয় স্বার্থের ভিত্তিতে তারা সবসময় একটা প্রোটেকশন দিবে। এই যে হাবি জাবি যখন গুঞ্জন গুলো আসবে, রিউমার গুলো আসবে যে আওয়ামী লীগের অধিকার আছে, আওয়ামী লীগের আর কি অধিকার থাকতে পারে বাংলাদেশে? তারা এখন তো কথা বলতে পারে না। এখন তারা পিছন থেকে হয় বিএনপির লেজুর বৃত্তি করছে, না যে ছাত্রদের পিছন দিয়ে গিয়ে তাদের বলছে যে আমাদের বাঁচাও, প্রোটেকশন দাও, আমরা এই সমাজে থাকতে পারছি। এখন তো আরো বেশি হবে, যেহেতু ওদের কোনো পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থা। নিউ ইয়র্কে কি হয়েছে? নিউ ইয়র্কে তারা মানে বিক্ষোভ করছে, প্রতিদিনই প্রায় বিক্ষোভ করছে যে আওয়ামী লীগের, আর কেউ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যটা কি? আওয়ামী লীগের আমাকে বলেন তো বুঝিয়ে, ঐতিহ্যটা কি? আওয়ামী লীগের হত্যা করবার অধিকার, মানুষকে আয়না ঘরে রেখে 8 বছর সাজা দেওয়ার অধিকার কে দিয়েছিল আওয়ামী লীগকে? কোনো ভোট করেছিল? মানুষের কোনো ম্যান্ডেট নিয়েছিল তারা? আওয়ামী লীগের অধিকারটা কি আর ঐতিহ্যটা কি? এটাই তো আমি বুঝতে পারি না। কারণ আওয়ামী লীগ যখন প্রথম হয়েছিল তখন তো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এটা সৃষ্টি করেছিল, তিনিই ছিলেন এটা প্রথম আওয়ামী লীগ বানিয়েছিলেন। তারপরে আসলেন সোহরাওয়ার্দী সাহেব তো পাকিস্তানের সরকার ছিলেন, তিনি আমেরিকার সঙ্গে বিভিন্ন মানে বড় বড় যাদের বলা হয়
যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রদের সঙ্গে সম্পর্ক রাখবার জন্য মৌলানা সাহেব বেরিয়ে গেলেন। কারণ উনি প্রগতিশীল একজন রাজনীতি মানুষের পক্ষে রাজনীতি করতে বিশ্বাস করতেন, ইনি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ছিলেন। মৌলানা সাহেব ওনাদের সঙ্গে থাকতে পারলেন না। তারপরে আসলো শেখ মুজিবের নেতৃত্ব। আমরা দেখেছি কি হয়েছে, একসময় শেখ সাহেব নিজেই আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। ঐতিহ্যটা কোথায়? তারপরে শেখ হাসিনা এসে আবার নতুন আওয়ামী লীগের নেতৃত্ব দিতে শুরু করলো, এবং শেখ হাসিনার নেতৃত্ব আমরা সবাই সাক্ষী। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে নেতৃত্ব দিয়েছে, মানুষকে কিভাবে দমন করেছে, পীড়ন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন হত্যা করেছে। না, আমি সেটাই বলছি যে তাহলে এই নিষিদ্ধের সাথে আমাদের, আমি তো মনে করি এই নিষিদ্ধ অনেক আগেই হওয়া উচিত ছিল। যখন প্রথম সরকার এসছে তখনই হওয়া উচিত ছিল। তো দেরিতে হলেও হয়েছে, ঠিক আছে, হয়েছে। এখন এত কথা কিসের জন্য? এখন আওয়ামী লীগের কি অধিকার আছে? আওয়ামী লীগের নিয়ে আমাদের কারো ব্যক্তিগত মতামত আবেগ থাকলে আমরা প্রকাশ করতে পারি, সেটাতে কিছু এসে যায় না। কিন্তু আওয়ামী লীগের মুখপাত্র হয়ে কোনো বক্তব্য দেওয়ার তাদের আর কোনো অধিকার নাই, এবং নিষিদ্ধ হওয়ার পরে আরো দেওয়া উচিত তাদের। আমি মনে করি যে প্রজ্ঞাপন আসছে, এটা খুব যথাযথ, এটাই হওয়া দরকার। কারণ আপনার কিছু নিবন্ধনও স্থগিত করা হয়েছে, এখনই নিউজ এসেছে নিবন্ধনও স্থগিত করা হয়েছে। মানে হচ্ছে যে আপনার কিছু কিছু ক্ষেত্র আপনাকে খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সমাজকে, দেশকে বাঁচাতে হলে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত রাখতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রাখতে হলে শক্ত হাতে কিছু কাজ করতেই হবে। এটা হয়তো ঠিক না, আপনি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে হয়তো দেখতে পারেন যে এটা ঠিক হচ্ছে না, কারণ এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী হতে পারে, কিন্তু না, ক্ষেত্রটা দেখতে হবে। আওয়ামী লীগ কি করেছে সেই জন্য আওয়ামী লীগকে এটা করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হৃদয় রহমান। আমি কর্নেল মুস্তাফিজুর রহমান, যে ঘটনাকে কেন্দ্র করে, যে আব্দুল হামিদ চলে যাওয়াকে কেন্দ্র করে এত বড় একটা সিদ্ধান্ত হলো, এত বড় একটা আন্দোলন হলো, যেটাকে বিএনপি নেতা মির্জা আব্বাস একটা নাটকীয়তা বলেছেন, তো আপনার কাছে কি মনে হয় যে আব্দুল হামিদ আসলে পালালো কি করে? ঠিক আছে, আমরা জানি যে এই সরকার অনেক কঠোর, অনেকভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগকে ধরার জন্য। মানে ডেভিল হান্ট ছিল, ডেভিল হান্টে অনেকেই ধরা পড়েছে। তো এই যে আব্দুল হামিদদের মতো যারা ছিল, আইভি রহমান সেদিন ধরা পড়লো, এর আগে কেন এরা ধরা পড়েনি? এদের নামে তো মামলা ছিল, আর পালালো কিভাবে? আর হচ্ছে যে এই যে এখন বলা হচ্ছে, আমরা কিন্তু আগেও রাষ্ট্রবিরোধী, মানে শেখ হাসিনা সরকার থাকতো আমাদেরকে রাষ্ট্রবিরোধী বলতো, এখনো যদি আমরা নিরপেক্ষভাবে কথা বলতে যাই তখন হয়তো আমরা আবারও রাষ্ট্রবিরোধী হয়ে যাব। তো এই বিষয়টা আপনার কাছেও কেমন লাগে? কেমন? ধন্যবাদ। প্রথমেই আমি বলি যে যদি 5ই আগস্টের পরেই যদি এই জিনিসগুলো হতো তাহলে বেটার হতো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র মানে হচ্ছে দেশের অধিকাংশ মানুষ যেটা চায় সেটা, এবং আওয়ামী লীগ গত 16 বছরে অ্যাকচুয়ালি গণতন্ত্রের কোনো কিছুই অবশিষ্ট রাখেনি, স্বৈরাচার হয়েছে, এটা আমাদের সবার চোখের সামনে হয়েছে। এবং তারা যে গুম, খুন, আগুনে লাশ পোড়ানো, অমানবিক নির্যাতন, দেশ থেকে টাকা পাচার সব করেছে। এবং সবচেয়ে হচ্ছে এই ইউএন থেকে যে রিপোর্টটা এসছে, যে মিলিটারি গ্রেড ওয়েপন ব্যবহার করেছে, প্রায় 1,500-এর মতো লোক হত্যা করেছে, এইটাই তো এনাফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এখানের মধ্যে তো কোনো আমি কোনো ক্রাইসিস দেখি না, কারণ আমরা বলতেছি এটা গণতন্ত্র। আপনি যদি এখন আজকে অন্তত অনেকগুলো পেপার পত্রিকা অনলাইন সব জরিপ করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কোনোটাতে আমি লোয়েস্ট যেটা দেখেছি হচ্ছে 88% চাই হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে সবচেয়ে যেটার মধ্যে ফিগারটা একটু বড় দেখেছি, বাকি আমার চোখে পড়ে। সো এরকম একটা সিচুয়েশনে এটাই তো গণতন্ত্র। আরেকটা জিনিস হচ্ছে এই গণতন্ত্রের অধিকারটা তাদেরকে আমরা কিভাবে দিব? এখন পর্যন্ত তারা এত লোকজন হত্যা গুম করার পরে আওয়ামী লীগের কাউকে দেখেছেন এটার জন্য কোনো সরি ফিল করতে, অনলাইনে কোনো কিছু করতে, যারা দেশে আছে বিদেশে আছে করতে? সো এদেরকে একটা ন্যাচারাল প্রসেসে তারা যখন তাদের যে আমরা কাউয়া কাদের বলি বিখ্যাত, উনি বলেছিলেন যে যদি হয় মানে ক্ষমতা হয় তাহলে বোধহয় কি লাখখানেক বলেছিলেন যে মারা যাবে। সো আমরা তো এটা করিনি। ইভেন মনে করেন যে আপনারা যদি কোরআনে দেখেন, সুলাইমান আলাইহিস সালামের যখন শাসন ছিল তখন রানী বিলকিসকে উনি একটা চিঠি পাঠিয়েছিলেন, তখন রানী বিলকিস এসে বলেছিলেন, উনি নিজে এসে সারেন্ডার করেছেন যে একটা রাজা যখন আরেকটা রাজার উপরে আক্রমণ করে শাসকদের নিগৃহীত করে, লাঞ্ছিত করে, মানে এইটাই কিন্তু হচ্ছে গ্রাউন্ড রুল। মানে কোরআনে কিন্তু গ্রাউন্ড রুলই বলা আছে যে গ্রাউন্ড রুল, বাট আমরা কিন্তু ওই গ্রাউন্ড রুলের উপরে উঠে গেছি, আমরা এমন সুশীল হয়েছি। এবং যেটা আমরা সুশীল হওয়ার কারণটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে সবসময় আমি যেটা বলি, জেনারেল ওয়াকারুজ্জামান, আপনারা অনেক সময় আমাকে অনেকে গুজববাজ অমুকবাজ সবকিছু বলেন, কিন্তু দেখেন আমি এখন পর্যন্ত যে কটা কথা বলেছি প্রত্যেকটা ফলেছে এবং একটার পর একটা সত্য প্রমাণিত হয়েছে। এবং যতবারই বড় রকমের এই যে যখন হাসনাত আব্দুল্লাহ বললো যে তাকে রিফাইন আর্মির কথা, আওয়ামী লীগের কথা, তখন বাংলাদেশের রেগুলার যে টিভি, অনলাইন এবং পত্রিকাগুলো
মানে ঝাঁপায় পড়লো হচ্ছে জেনারেল ওয়াকারকে ফেরেস্তা বানানোর জন্য। সো এখন প্রতিটা জিনিসই কিন্তু একটার পর একটা ইয়া হচ্ছে। এই যে আব্দুল হামিদ প্রেসিডেন্ট যে ছিল, তার নামে অ্যাকচুয়ালি খুনের মামলা ছিল, আমি জানতাম না, খুনের মামলা ছিল, এবং উনি 5ই আগস্ট থেকে সে ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, এবং ক্যান্টনমেন্টের ছিল হচ্ছে আপনার যদি ভিতরে যে ট্রাস্ট ব্যাংকটা আছে, সিএসডি আছে, ওটার ওখানে যে আবাসিক ইয়ে আছে ওখানের মধ্যে ছিল। এটা আমি 8 তারিখ থেকে জানি, 8 তারিখ থেকে জানি, ওখানে অনেক মিলিটারি অফিসাররা থাকে, ওখান থেকে জানি। মানে 8ই আগস্ট থেকে কারেক্ট কারেক্ট। আমি তখন থেকে যদি জানি, তো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো না জানার কোনো কিছু নাই। আমি নিজে ঢাকার গোয়েন্দা প্রধান ছিলাম এসইউর। সো আমি জানি যে আমি প্রতিটা জিনিস জানতাম, এই সমস্ত বিষয় আমি সো তারা জানতো, জানার পরেও তাদেরকে সেভ করে রেখেছে। রীতা আপা যেটা বললো 826 জন, অনেক কিছু অনেক কিছু। এই যে সবকিছুর পিছনে হচ্ছে রিফাইন আওয়ামী লীগ, এবং রিফাইন আওয়ামী লীগের সম্ভবত যেটা আমরা অ্যাজিউম করতেছি যে বিভিন্ন তথ্য প্রমাণ থেকে যে এই যখন এই প্ল্যানটা এরকমই ছিল, যখন সিচুয়েশনটা একটু কাম ডাউন হবে তখন রিফাইন আওয়ামী লীগের লিডার, যারা সম্ভাব্য লিডার আছে, যার মধ্যে একজন হচ্ছে আব্দুল হামিদ, আইভি, ওই যে সাবের হোসেন, তারপরে ডেপুটি স্পিকার ছিল শিরিন শারমিন চৌধুরী। হ্যাঁ, এটার জন্য উনি গিয়েছিল যে সিচুয়েশন কাম ডাউন হলে উনি যাবেন হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের সাথে মিলে কিভাবে এটা নেক্সট রিফাইন আওয়ামী লীগ লঞ্চ করা যাবে। বাট যেটা হওয়ার তাই হয়েছে, যে যখন তারা যখন প্রেসিডেন্ট বাইরে গিয়েছে, এবং একটা জিনিস দেখেন যে এই ইয়ার ভিতরে এয়ারপোর্টে কিন্তু ডিএফআই এনএসআই এর যে আছে, তাদের কাছে 24 আওয়ার্স আগে যত প্যাক্স লিস্ট আছে, যাদের নামীয় তালিকা আছে, যারা যারা ত্যাগ করবে, নাম সহ, পাসপোর্ট নাম্বার সহ সবকিছু থাকে। সো এটা এখন সরকারের কোনো সুযোগই নাই যে বলা যে তারা জিনিসটা জানতো না, এবং এটা অ্যাকচুয়ালি সবার জ্ঞাতার্থী হয়েছে এবং সবার জ্ঞানের মধ্যে হয়েছে। এবং আমি স্ট্রংলি বলবো যে প্রফেসর ইউনূসও এই জিনিসটা জানতেন যে চলে যাবে, এখানে ইয়া করার কোনো কিছু নাই, আনলেস মানে উনি যদি এখনো তার কমান্ডকে এস্টাবলিশ করতে না পারেন, সেটা ভিন্ন কথা। বাট আমি মনে করি না ওনার মতো লোক এখনো কমান্ড এস্টাবলিশ করতে পারেন নাই। সো এখানে একটা জিনিস দেখেন, আমি আগেও সবাই বলেছি যে এই যে আমরা সুশীল কেন হইলাম, কারণ যেদিন 5ই আগস্টের পরে যখন এই যে যারা ছাত্র সমন্বয়ক ছিল, তাদেরকে মেজর জেনারেল হামিদ এবং জেনারেল ওয়াকার পুরা ডিসিভ করে দিয়েছে, পুরা ডিসিভ করেছে। বলেছিল যে বিএনপি কে তারা নাকি পাঠাবে হচ্ছে বিরোধী দলে, ইসলামী দলগুলোর সাথে সে একটা দল করবে, এবং ইসলামী দলগুলোর সাথে উনি কয়েকটা কনফারেন্স করেছে। এটা মেজর জেনারেল হামিদের সাথে আমার কনভারসেশন, আউট অফ কনভারসেশন আমি জিনিসটা বলতেছি। এরকম একটা প্ল্যান করছে। প্ল্যান করার পরে অ্যাকচুয়ালি যখন গ্রাউন্ড রিয়ালিটি দেখলো যে বিএনপির যে গ্রাউন্ডে জনপ্রিয়তার সাথে এটা ম্যাচ করতেছে না, তখনই আবার উনি ইয়া চেঞ্জ করে সাথে সাথে ম্যাডাম খালেদা জিয়ার কাছে চলে গেল ওখানে। সো বর্তমানে যে সিচুয়েশনটা আছে, উনি এখন অ্যাকচুয়ালি ওনার যে অ্যাকচুয়াল ফেসটা বের হয়ে আসছে। এবং আপনারা জানেন কিনা যে 10 তারিখে যখন ক্যাবিনেটের মিটিংটা হওয়ার আগে, জাস্ট মিটিংটা শুরু হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, জেনারেল ওয়াকারুজ্জামান গিয়েছেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করছেন এবং বলছে যে 3 বাহিনীর পক্ষ থেকে উনি বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়। এখন আপনি দেখেন, আমি কিন্তু এর আগের একটা আমার নিজস্ব লাইভে আমি বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাকচুয়ালি ওই যে আমরা যেটা শুনি হানি ট্র্যাপ, উনি হানি ট্র্যাপ হয়েছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, জেনারেল ওয়াকারুজ্জামান একজন সোলজার, যিনি একদম হাইয়েস্ট লেভেলের না হলেও মোটামুটি ভালো স্মার্ট অফিসার। উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উনি দেখতেছেন যে উনি একবার রিফাইন আওয়ামী লীগ বলে ধরা খাইছেন, ওইটাকে ম্যানেজ করার জন্য সমস্ত লোকজনকে, মিডিয়ার লোকজন, ইয়ার লোকজনকে ঝাঁপাই দিলেন উনাকে ইয়া বানানোর জন্য, ফেরেস্তা বানানোর জন্য। একজন তো বলেই ফেললো যে কি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, এরকম ভাবে নাকি নমরুদের ফেরাউনের ঘরে নাকি ওয়াকারুজ্জামান লালন পালন হচ্ছে। বাট এখন আমরা কি দেখতেছি যে আওয়ামী লীগের উনি যে লালন পালনটা করতেছেন, এখন উনি এর আগ মুহূর্তে গিয়ে একটা ভজগড় পালানোর চেষ্টা করতেছেন। আর এর মানেটা হচ্ছে একটাই, যে এখনো উনি মনে করতেছেন উনি একটা প্লেয়ার, এবং উনি ভালো মতো জানে যে এই প্রফেসর ইউনূসের সাথে যে মিটিংটা হচ্ছে এটা বের হয়ে যাবে, এটা পাবলিক হবে, পাবলিক হলে তার পার্সোনাল ইমেজ নষ্ট হবে। এর আগে এমন যদি হইতো, এটাই প্রথমবার না, সিরিজ অফ ইনসিডেন্ট 5ই আগস্টের পর থেকে একটার পর একটা করতেছে। উনি আওয়ামী লীগের লোক মানে উনি ভারতের লোক, এবং উনি ভালো মতো জানে উনি ধরা খাবেন। ধরা খাওয়ার পরেও কেন এটা করতেছেন? কারণ তার এগেইনস্টে এমন কিছু অডিও ভিডিও আছে, যেটা জেনারেল তারেক সিদ্দিকীর বাসায় উনি গিয়েছিলেন, যে তাকে মেজর জেনারেল জিয়াউল হাসান যে অ্যারেস্ট করার পরে তাকে বলেছে যে তার কাছে অনেক অডিও আছে, যেটা হচ্ছে শেখ হাসিনার সাথে তার কনভারসেশন ডাইরেক্টলি,
ডাইরেক্ট কনভারসেশন কতগুলো আছে, এই কনভারসেশন যদি পাবলিক করে তাহলে তার ইমেজে নষ্ট হবে। এইগুলাকে করার জন্য উনি গিয়েছিলেন তারেক সিদ্দিকীর বাসায়। তখন কিন্তু তারেক সিদ্দিকীর বাসা নাই, ওই জিয়াউল হাসান এক মহিলাকে পাঠিয়েছিল ওখানে তারেক সিদ্দিকীর বাসায়। ওখানে যাওয়ার পরে যেটা হয়, ওই ভিডিও অডিও টিডিও সবকিছু নিয়ে এখন একদম আষ্টে বৃষ্টি হয়েছে। একটা জিনিস হচ্ছে জেনারেল ওয়াকার, আমি বলবো একজন মানে তৃতীয় শ্রেণীর অফিসার। উনি যখন জানে যে বাংলাদেশ আর্মি কি, বাংলাদেশে উনি একজন সেনাপ্রধান, উনার রেসপন্সিবিলিটি পুরো বাংলাদেশের রেসপন্সিবিলিটি উনার ঘাড়ে। এই সময় গিয়ে উনি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করতে গিয়ে ধরে এখন নিজেকেও পেঁচায় ফেলছেন। এখন দেখেন উনার একজন স্বাভাবিক মানুষ কিভাবে গিয়ে প্রফেসর ইউনূসের কাছে বলে এরকম একটা সিচুয়েশন, যেখানে দেখতেছে বাইরে জনগণ দাঁড়ায় আছে, ছাত্র জনতা বাইরে আছে, এইখানে আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানেই তো হচ্ছে যে এই যে এত কিছু যে যেটা পাবলিশ করছে, যেটার মধ্যে বলা আছে যে কি কি অমানবিক কাজ তারা করেছে, এর মধ্যে আর্মি ছিল, গুম খুন আগুনে পোড়ানো, এদের পক্ষে দাঁড়ানো মানেই হচ্ছে এই সরকারের এগেইনস্টে দাঁড়ানো। উনি এটা করেছেন কি জন্য? কারণ উনার উনি তারেক সিদ্দিকী এবং ইয়ার কাছে বাধা। এবং আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকারের আর কতদিন ধৈর্য ধারণ করবে, আমি রিয়েলি কনফিউজ। এরকম একটা সিচুয়েশনে যখন উনি হাসনাত আব্দুল্লাহর ঘটনার পরে এখন আবার উনি যেভাবে আবার আওয়ামী লীগের জন্য রিকোয়েস্ট করতে গিয়েছেন, এই উসিলাতে কেন উনাকে এখনো সরাচ্ছে না? এবং এই বাংলাদেশের এই বর্তমানে যত ধরনের ক্রাইসিস আছে, এই যে আমরা এখন বলতেছি সিভিল ব্যুরোক্রেট সরে নাই, পুলিশের এখনো ওই যারা ছিল তারা এখনো আছে, এটা স্ট্রেংথ হচ্ছে আর্মি। আপনি হিসাব করে দেখেন, আমি বারবার একটা জিনিস বলি, আমি প্রতিবারই বলে যাবো, 90 জিওসি যে হচ্ছে আওয়ামী লীগের লোক 5ই আগস্টের পর থেকে সরায় নাই, ডিজি বিজিবি এখন পর্যন্ত সরায় নাই, গোয়েন্দা সংস্থা 2 জন আছে, 2 জনে হচ্ছে আওয়ামী লীগের লোক, চেঞ্জ করতে, বাট ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা সবগুলো তার লোক। এখনো আশায় আছে যে একটা সিচুয়েশন হইলে আর্মি যদি টেক ওভার করে, তারা চেষ্টা করতেছিল অনেকক্ষণ ধরে যে এমন একটা সিচুয়েশন তৈরি করবে, এনআরকি আর্মি টেক ওভার করবে, এবং আর্মি টেক ওভার করলেই দেখবেন যে ওই এই কারণেই হচ্ছে মানে এখানে শেরবাংলা একে ফজলুল হকের একটা কথা আছে বোধহয়, যে যখনই দেখবা যে দাদারা আমার প্রশংসা করছে, বুঝে নিবা আমি দেশের এগেইনস্টে কাজ করতেছি। জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে পুরা ইন্ডিয়ান মিডিয়া। সো এত কিছু প্রমাণের পরে প্রফেসর ইউনূসের আর কি প্রমাণ দরকার যে জেনারেল ওয়াকারকে সরায় দেওয়ার জন্য? আই এম কনফিউজ। সো আমি যেটা মনে করি যে আওয়ামী লীগকে যেটা নিষিদ্ধ করা হয়েছে এটা আরো আগেই করা উচিত ছিল। আমরা যদি তাকে রাজনীতি করার অধিকার দেই, তারা এখন পর্যন্ত অনলাইনে যত উচ্চবাচ্য করতেছে, যত কিছু করতেছে, তাদেরকে যদি মাঠে নামতে দেই, তারা 1 মাসের মধ্যে তাদের যে মানে পালিত যে মিডিয়া গুলো আছে, তাদের যে টাকা আছে, তারা যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এইটার মাধ্যমে মানে 1 সপ্তাহের মধ্যে মানুষকে বুঝিয়ে দিবে যে অ্যাকচুয়ালি তারা কোনো অন্যায় করে নাই। হ্যাঁ, যেটা করছে ইউনূস সরকার, সুদখোর সরকার, এগুলো বইলা আমাদেরকে কনভিন্স করে ফেলবে। সো ওদের সাথে একটা হচ্ছে আমাদের মিলিটারিতে একটা যখন আমরা স্পেশাল ফোর্সের ট্রেনিং করি, আমি যেহেতু ছিলাম, সো আমি আমেরিকাদের সাথেও কয়েকটা ট্রেনিং করেছি। এটাতে একটা সিচুয়েশন ছিল যে আমেরিকাতে যখন স্পেশাল ফোর্সের ট্রেনিং হয়, তখন অনেক তাদেরকে যখন মানে শত্রু হাতে ধরা পড়ে এরকম সিচুয়েশন হলে তাদের উপর অনেক টর্চার করে ঝুলাই দেয়, যে জিনিসটা আমরাও করি। আমরা যখন এসকেপ এন্ড এভিয়েশন ট্রেনিং করি, যারা ধরা পড়ে তাদেরকে গাছের সাথে ঝুলাই দিয়ে তারপর অত্যাচার করি। বাট আমেরিকান পার্লামেন্টে এটা তখন কথা হয়েছিল যে কেন এটা মানে ইয়া করা হবে না, অবৈধ বলা হবে। তখন বলছে দিস ইজ দ্য ট্রেনিং হোয়েন দেয়ার ইজ নো হিউম্যান রাইটস। সো আমরা আওয়ামী লীগের কাছে একটাই জিনিস বলতেছি যে আওয়ামী লীগ যে হারে হিউম্যান রাইটস ভায়োলেট করছে, তাকে যদি দেওয়া হয়, ইট উইল বি হিউম্যান রাইটস অ্যাবিউজ, ইট উইল বি হিউম্যান রাইট অ্যাবিউজ, যদি তাদেরকে এত কিছুর পরে যদি রাজনীতি করতে দেওয়া হয়। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাকিব আলী ভাই। এরপরেও যদি আওয়ামী লীগ রাজনীতি করে তাহলে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, যেটা কর্নেল মোস্তাফিজুর রহমান বলেছেন। এই ব্যাপারে আপনার থেকেও মতামত চাই। আরেকটি ব্যাপার মাহফুজ আলম, যেটা দিয়ে মাহফুজ আলমের থেকে শুরু জামাতের বিষয়টা, যুদ্ধ অপরাধীদের ব্যাপারে উনি যেটা বলেছেন, এবং জামাতের ব্যাপারে আজকে আবার পুরো এনসিপি থেকেই বলা হয়েছে। এবং আমরা এর মধ্যে মানে আন্দোলনের পরপরই কিন্তু এই ঘটনাটা ঘটছে, জামাতকে প্রশ্নের মুখোমুখি আনা হয়েছে। এই সাথে জাতীয় পার্টি, তারপরে বিএনপির নামও আসছে যে নিষিদ্ধের তালিকায়। এবং আমরা পিনাকিদার একটা ভিডিওই দেখলাম, আগামী বছর বিএনপির জন্য কি যেন একটা সর্বনাশ অপেক্ষা করছে, নাকি যেন অপেক্ষা করছে, নাকি বিএনপি ভ্যানিশ হয়ে যাবে। তো আপনার কাছে কি মনে হয়, মানে বিএনপি কি এরকম কোনো অপরাধ করেছে যে বিএনপিও আওয়ামী লীগের মতো হয়ে যাবে, বা জাতীয় পার্টির কথা? জি, ধন্যবাদ। না না না, তো প্রশ্নই আসে না, বিএনপি আওয়ামী লীগের ধারে কাছে প্রশ্নই আসে না। প্রথমত এটা যেটা হচ্ছে, যেই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটা আমি জানি না সরকার বলেছেন কিনা, কিন্তু করা হলো গণহত্যার জন্য, করা হলো এই এর আগেও কিন্তু অন্যরা নির্বাচনে কারচুপি করেছে,
নির্বাচনে কারচুপি করার জন্য তাকে নিষিদ্ধ করা হয়নি, তাকে করা হয়েছে তারা চরমভাবে দুর্নীতিগ্রস্ত। কিন্তু আমরা ওই সমস্ত কারণে ইয়ে করি নাই, আপনার আওয়ামী লীগকে করা হয়নি, করা হয়েছে গণহত্যার জন্য, যেটা বিএনপির সাথে কোনো মতেই আসতে পারে না। বিএনপির ব্যাপারে যেটা বলা হচ্ছে যে বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এতদিন ধরে বাধা দিয়েছে অথবা তারা আগ্রহী ছিল না, এরকম একটা কথা আছে। এখন বিএনপির লিডারশিপের যেই ভূমিকা, তারা এক এক সময় এক এক রকম কথা বলেছে। তারা বলেছে যে এটা ওনাদের দায়িত্ব না, এটা জনগণের দায়িত্ব বা সরকারের দায়িত্ব, এটা নিয়ে এটা ওনারা বলেছেন। এটা আবার ওনারা এখন তো বলছেন যে ওনারা লিখিত দিয়েছেন যে বিচারের আওতায় এনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ইয়ে করা হোক। এখন ওনারা বলছেন যে দুইবার নাকি ওনারা লিখিত দিয়েছেন, একবার মামলা করে তারপরে সেটাকে আবার উইথড্র করলো, এরকম শুনেছি। রাইট, রিট করে। হ্যাঁ, তো তখন বোধহয় রিট বোধহয় উইথড্র করতেই বলা হয়েছে, কেন না হলে তারা উইথড্র করবে কেন? তো সরকারের সেরকম বোধহয় তাদেরকে নিশ্চয়ই কোনো একটা আশ্বস্ত করেছিল যে অন্যভাবে তারা এগুবে। কারণ আমি যতদূর বুঝি যে এনসিপির সবাই তো চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ তাদের একটা ভয় আছে যে ভবিষ্যতে আবার আওয়ামী লীগ এসে তাদের কি হবে, তাদের উপরই তো সবচেয়ে বড় খড়টা পড়বে বলে। তো যাই হোক, বিএনপির আমি মনে করি না যে বিএনপির উপর এটা চাপানোর কিছু আছে। বিএনপি তার ভূমিকা রেখেছে, সেটা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ততটা উৎসাহী ছিল বলে ধরা যাবে না। সেটা তাদের নিজস্ব ক্যালকুলেশন আছে, তাদের হিসাব আছে। আমাদের কাছে একরকম হিসাব, তাদের কাছে আরেক রকম হিসাব। সেই জন্য আমি কিন্তু তাদেরকে মনে করি না যে এই জন্য তাদেরকে আমাদের মানে তাদেরকে একটা রাজনৈতিক মূল্য দিতে হবে কিনা সেটা জনগণ দেখবে, সেটা আমাদের দেখার বিষয় না আমি মনে করি। কারণ এখন তো শেষমেশ যখন এটা হলো, তখন তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসে বললেন যে আমরা এটার পক্ষে ছিলাম, আমরা এদের মানে বিপক্ষে নই এই নিষিদ্ধ করার। এখন নিষিদ্ধটা হলো। এখন আপনি যেটা বলছেন যে আপনি তো জামাতের ব্যাপারে কথা উঠেছে, জামাতের ব্যাপারে, যে জামাতের ব্যাপারেও তাদেরকেও করতে হবে। কিন্তু তারপরে আমি শুনলাম যে মাহফুজ আলমের সেই ইয়েটা আপনার ফেসবুক থেকে সেই স্ট্যাটাসটা বোধহয় কতক্ষণের মধ্যে সরিয়ে নিতে হবে, একটা স্ট্যাটাস সরিয়ে ফেলেছে, মানে যেটা নিয়ে সে খুব একটু খারাপ ভাষায় লিখেছে। বাট একটা ঠিক আছে, বাট একটা খারাপ ভাষায় লিখেছে। সেটা তাদের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলম অনেক স্ট্যাটাস লেখেন, কিন্তু তাদের জায়গা থেকে এটা কি রাইটস আছে যে তারা তো উপদেষ্টা, মানে রাজনৈতিক কোনো নেতা না এখন। এখন তারা উপদেষ্টা, কিন্তু তারা তো নিজেদের পাওয়ারফুল পজিশনে আছেন। এখন আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যেরকম ইয়ে হয়ে গেছে, এখন সবাই দেখেন মন্ত্রীরা, কিন্তু মন্ত্রীরাও টুইট লিখে, মন্ত্রীরাও ফেসবুকে লিখে। সুতরাং এখন একটা অন্যরকম ইয়ে এসে গেছে, একটা টাইম এসে গেছে। ওনারা যদি ওইটা ফলো করেন, আমি সেটাতে খুব একটা মানে আমার কোনো আপত্তি নাই। মানে আমি যেটা বুঝতেছি যে ওনারা তো এইসবের মধ্যে সম্পূর্ণভাবে সম্পৃক্ত, সুতরাং সম্পৃক্ত বলে ওনারা বলছেন। সেদিক দিয়ে আমরা কিন্তু আরো স্বচ্ছতা পাচ্ছি। আর না হলে যদি ওনারা ভিতরে ভিতরে করতেন, তার থেকে আমরা বেটার জানতে পারছি। আমি নীতিগতভাবে জামাতের তো সব নেতাই যাদেরকে বিরুদ্ধে ৭১-এর ব্যাপারে অভিযোগ ছিল, তারা তো মোটামুটি ভাবে আর কেউ আছেন বলে আমার মনে পড়ে না, আমার মনে হয় না। দু একজন থাকতে পারেন। তবে এটা এখন এমন একটা ইস্যু যে ওই প্রজন্মই শেষ হয়ে গেছে। সুতরাং এটা আমার মনে হয় যে জামাতের জন্য এটা করাটা খুব একটা কঠিন কিছু হওয়া উচিত না। তবে তারা তাদের কিভাবে তারা করবে, এটা কিভাবে তারা বলবে, এটা এখনো তারা ঠিক করতে পারে নাই। আমি মনে করি নীতিগতভাবে তাদের অবশ্যই চাওয়ার অধিকার আছে। আপনি যদি গণহত্যাকারীদের কাছ থেকে ক্ষমা চান বা ইয়ে চান, মানে তারা ক্ষমা চাক বলেন, তো তাহলে ইয়েদেরও চাওয়া উচিত। আমাদের যারা ৭১-এর যুদ্ধে তো আরো অনেক অনেক বেশি মারা গেছে, অনেক বেশি মারা গেছে। তাদের মধ্যে অবশ্যই এটা ঠিক যে আমরা যেভাবে শেখ হাসিনার সময় বলতে পারি, একদম স্পষ্ট বলতে পারি আমরা যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি অর্ডার দিয়েছেন, এবং আইজি যারা ছিলেন এবং এর ফলে ১৫০০ ছেলে মেয়েকে, মানুষকে মারা হয়েছে একদম সামনাসামনি। এখন আপনি কিন্তু বলতে পারবেন না যে জামাতের কোন লিডারের জন্য কয়জনকে মারা হয়েছে। এটার ব্যাপারে যে সমস্ত মামলা টামলা আছে না, এগুলো কিন্তু অনেক কিছু কিন্তু আপনার ইয়ে না, মানে সেই সময় বলা হয় যে এগুলো কিন্তু অনেক কিছু সাজানো মামলা ছিল, বা এগুলোর মধ্যে অনেক মিথ্যা কথা ছিল। এগুলো অনেকটা জোর করি এই সমস্ত রায় দেওয়া হয়েছিল। সুতরাং আমার কথা হচ্ছে যে জামাতে থেকে যদি চাচ্ছেন, কেন চাচ্ছেন? এখন এটাও একটা ইস্যু যে ওনারা হঠাৎ করে সবাই চাওয়া আরম্ভ করলেন যে ক্ষমা চাইতে হবে, আর জামাতকেও ক্ষমা চাইতে হবে বলছে।
উই উইল সি ইফ দে ডু। আমার মনে হয় জামাতের চাওয়া উচিত। এটা নিয়ে কিন্তু আমরা যারা আমাদের বয়স থেকেই বলা হইতো, আমারই অ্যাকচুয়ালি ইয়ে ছিল, আমার সহপাঠী ছিল গোলাম আজম সাহেবেরই ছেলে, তো আমরা এটা নিয়ে কথা বলতাম এবং তখন থেকেই আমরা এটা বলতাম যে হ্যাঁ, এটা কিন্তু আসলে জামাতের চাওয়া উচিত। কিন্তু সেই প্রজন্ম যতদিন ছিল চায় নাই, বিকজ অফ মেইন রিজন ছিল যে এইটা যদি তারা চায় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু তখন কেস করা যেত, যুদ্ধাপরাধের কেস। সেই জন্য তারা ক্ষমতা চায় না বলে আমার মনে হয়। এবং এটা না চেয়ে তারা প্রত্যেকের সাথে কিন্তু আপনার বিএনপির সাথেও তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এক এক সময়, তারা আওয়ামী লীগের সাথেও আন্ডারস্ট্যান্ডিং করেছে এবং করেই কিন্তু তারা এই 54 বছর ধরে কিন্তু পলিটিক্স করতে পেরেছে। হ্যাঁ, শেষ 15 বছরে তাদের উপরে খুবই খড়গ নেমে এসেছিল, কিন্তু তারপরেও এই তখন ওই নেতাদেরকে যারা এতদিন ধরে অপরাধ স্বীকার করার ভয় ক্ষমা চায় নাই, তারা যখন সব মামলায় পড়ে গেলেন, সবাই প্রায় চলে গেছে, এখন আমি মনে করি মানে এটা তো করতে পারে বলে আমি। অসংখ্য ধন্যবাদ। আমি ইসমাইল সম্রাট আপনার কাছে যেটা জানতে চাইবো যে জামাতকে তো আমরা এই আন্দোলনে পেলাম, মানে ছাত্রদের সাথে একসাথে ছিল। তারপরে আজকে এনসিপির বক্তব্য থেকে জানতে পারলাম যে ওইখানে এমন কিছু স্লোগান দিয়েছিল সেটা এনসিপি বা অন্য কোনো সংগঠনের না, আলাদা একটা সংগঠনের, এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে আপত্তি করা, এগুলো নিয়ে তারা একটা অভিযোগ দেখলাম যে ওদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনার কাছে শুনতে চাই যে বিষয়টা, এই যে জামাতের বিষয়ে বা এনসিপি মাহফুজ আলম যেটা লিখেছেন সে বিষয়ে আপনার মতামত কি? জি আপা, ধন্যবাদ আপনাকে আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, আমি পাঁচটার ফল হচ্ছে একটা কথা বলবো। মাহফুজ আলম হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। যদি ছাত্রদের পক্ষ থেকে আমরা বলি, যদিও তিনি তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বিশ্বের দরবারে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, আসলে তিনি ছিলেন একজন ভুয়া মাস্টার মাইন্ড। তিনি যে মাস্টার মাইন্ড তার পক্ষে কোনো এভিডেন্স নেই। কেউ তাকে কখনো আন্দোলনে দেখেছে গত 15 বছরে কেউ বলতে পারবে না। সুতরাং এটা একটা, আমি মনে করি যে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, ফার্স্ট আর ফল। সেকেন্ড হচ্ছে মাহফুজ আলমের বিভিন্ন পোস্ট নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করছে সে, অর্থাৎ ব্যক্তিগতভাবে শুধুমাত্র তার যা ইচ্ছা। সে ফেসবুকটা হচ্ছে কি, এটা অফিসিয়াল না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার যা ইচ্ছা হচ্ছে আমি পোস্ট করছি, আমার স্বাধীনতা আছে। কিন্তু তাকে তো মানে সে তো সরকারের একটা অংশ, সেটা ভেবে আমার মনে হচ্ছে যে তিনি তার কথাগুলো বলছেন না, তিনি ব্যক্তিগতভাবে বলছেন। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে বলতে পারেন না, তখনই বলতে পারবে যখন তিনি সরকারে থাকবেন না। যেমন নাহিদ ইসলাম এখন ব্যক্তিগতভাবে সবকিছু বলতে পারে, তার যা খুশি তা লিখতে পারে, বলতে পারে, রাজনীতি করতে করুক। কিন্তু মাহফুজ আলম বা আসিফ তারা এখন এগুলো করতে পারে না। আমি দেখেছি যে তাদের ম্যাক্সিমাম পোস্টই হচ্ছে মাহফুজের বিতর্কিত, এবং যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কাজের কাজ সে, আরে বাবা, তার যেটা কাজ সে তো সেটা করছে না। সে এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়াকে দালাল মুক্ত করতে পেরেছে, স্বৈরাচারের দোষর মুক্ত করতে পারে নাই। তার যে দায়িত্ব মন্ত্রণালয়, সেটাকে সামলিয়ে তিনি রাজনীতি নিয়ে কথা বলছে, তিনি জামাত নিয়ে কথা বলছে, বিএনপি নিয়ে, এনসিপি নিয়ে। তিনি তো এনসিপিরও কেউ না, জামাতেরও কেউ না, বিএনপিরও কেউ না, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। আমি যদি ভুল না বলি, তাহলে আমি মনে করি যে এই জিনিসগুলো যেহেতু মাহফুজ আলম বেশি বলছে, বাড়াবাড়ি করছে, তার যদি এতই শখ থাকে, তিনি সরকার থেকে সরে এসে জনতার কাতারে এসে যা খুশি তা সমালোচনা করুক, যা খুশি তা বলুক। কিন্তু এখানে থেকে তিনি বারবার বিভ্রান্তকর পোস্ট দিবে, যখন যা খুশি লিখবে, এটাকে আমরা ভালো চোখে দেখছি না। আমি মনে করি যে এটা শোভনীয় নয়, এবং এটা তার শপথ ভঙ্গের একটা কারণ। তিনি যে শপথ করেছে, সে শপথ ভঙ্গের অন্যতম একটা কারণ হচ্ছে যা খুশি তা লেখা। এটা তিনি লিখতে পারে না, তিনি সাধারণ মানুষ নয়, তিনি এই সরকারের একজন উপদেষ্টা। কিন্তু এনসিপিও বললো একই কথা। এখন এনসিপিও কি তাদের মানে মাহফুজ আলমের চাপে বলছে? মাহফুজ আলম কিন্তু কয়েক মাস আগেও, 2-3 মাস আগেও জামাতকে নিয়ে আরেকটা খোঁচা দিয়ে করেছিল, তখন আমরা টকশোতে আলোচনা করেছিলাম, সেটা মনে পরে তুলে নিয়েছে। আমি সেটাই বললাম আপা, যে খোঁচা দিয়ে কথা বলেছে সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আমাদের তো এখন এগুলো কাজ না। আমাদের কাজটা হচ্ছে সঠিক অর্থে গণহত্যার বিচার করা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করা, শহীদদেরকে আপনার সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা। এই কাজগুলো কিন্তু করতে পারে না মাহফুজ সাহেবরা সেখানে 9 মাস বসে বসে ক্ষমতার স্বাদ নিচ্ছে, আর সেখানে বসে বিতর্কিত কাজগুলো করছে। এই মাহফুজ আলম কখনোই বাংলাদেশের মানুষের পক্ষে রাজনীতি করে নাই জীবনে একদিনও, এবং তিনি অদূর ভবিষ্যতে করবেন কিনা সেটাও আমি জানি না। তিনি যে কোনো একটা এজেন্সির হয়ে কাজ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, যার জন্য তার একটা কথার সাথে আর একটা কথা আমরা মিল খুঁজে পাচ্ছি না। একজন রাজনীতিবিদের আপনি দেখবেন 19 থেকে 20 হয়, আগের কথা যদি 19 হয়, পরের কথা হয়তো 20 হবে, কিন্তু একেবারে 1 হবে আর 20 হবে, এটা কোনো রাজনীতিবিদের হতে পারে না, স্বাভাবিক কোনো রাজনীতিবিদের হতে পারে না। সুতরাং মাহফুজ আলমের এই ধরনের কথাবার্তা নিয়ে আমরা আর কখনো টকশো করতে চাই না। তিনি আর যে কাজ, অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া, যুক্তিক সংস্কার করে সেই দিকে যান না। এত বাড়তি কথা বলে মানুষের মধ্যে ঐক্যের বিভেদ ঘটানো, আমি বলবো
71 সালে কি হয়েছে সেটা নিয়ে এই প্রজন্ম আর আলোচনা করতে চায় না। কারণ গত 15 বছরে এই শুধুমাত্র 71 মুক্তিযুদ্ধে বলে বলে খুনি প্যাসিস্ট হাসিনা তার ক্ষমতার মস্তকে ধরে রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার ঘুরে ফিরে সে 71-এ চলে যাচ্ছে, আবার রাজাকার এই যে ব্লেম গেমের রাজনীতি এটা আবার চলে যাচ্ছে নতুন বন্দোবস্তের কথা বলে রাজনৈতিক দলগুলো। তা আমরা মনে করি যে এই তরুণ প্রজন্ম 5 তারিখের আগের রাজনীতিকে ঘৃণা ভরে একেবারেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখছে। তো তাদের স্বপ্নে বাধা আসুক, বিভেদ আসুক, ঐক্যে পাটল আসুক, সেটা আমরা চাই না। আমরা চাই এই জুলাই আগস্টে যারা জনগণের পক্ষে ছিল, প্যাসিস্টের পক্ষে ছিল না, আমরা আবারও এক থাকতে চাই। বাংলাদেশকে শুধুমাত্র একটা সোনার বাংলাদেশ করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। আপনি 1971 সালে কি হয়েছে সেটা জেনে এখন আমার কাজ কি? আমরা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি না, আমরা তো মুক্তিযুদ্ধদেরকে সম্মান করবো না এই কথা বলছি না। আমরা বলছি যে আপাতত আমরা 24 নিয়ে থাকি, আমরা 24 নিয়ে কাজ করি। আমরা স্লোগান দিয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য উন্নয়নশীল রাষ্ট্র থেকে আমরা উন্নত বিশ্বে নিয়ে যাই বাংলাদেশকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে মানে আপনার সামনের দিকে, আর বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। কিছু শয়তান আছে যারা সামনে চায় না, যারা পিছনে যায়। আপনি পেছনের জিনিস নিয়ে আমরা কেন আলোচনা করব? বাংলাদেশে যা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে সেটা সবাই দেখেছে, সেটা ইতিহাস হয়েছে, সেটা এখনো পর্যন্ত আছে। সম্প্রতি যে ব্যাপারটা সামনে এসেছে যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিষয় সামনে এসেছে যে ওই আন্দোলনের সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়নি, না কোনো একটা সময়ে জাতীয় সঙ্গীত বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু আপত্তিকর স্লোগান এসেছিল এখান থেকে, যেটা এনসিপি দাবি করেছে এগুলো তারা করে নাই এবং জামাতকে ইঙ্গিত করেছে। সেখান থেকে আমি আপনাকে আবারও বলছি যে ধরুন এনসিপি কি বললো, জামাত কি বললো, আমরা এই ধরনের ব্লেম গেমের রাজনীতি থেকে সরে এসেছি। আমি যদি ভুল না করি, আপনি আপনার এখানে একটা ধরেন একটা মতামত নিতে চান, দেখবেন আপনি সেখানে 100 জনের মধ্যে 80 জনই বলবে যে আমরা ব্লেম গেমের রাজনীতি চাই না, হাসিনা যা করেছে আমরা তার থেকে 5 তারিখে বেরিয়ে এসেছি। আমরা সবকিছুকে গণতান্ত্রিক ভাবে ধরেন আমরা সবকিছুকে গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করবো। বিচার এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধন কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছিল। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমরা আলোচনা বেশি করব। 24 নিয়ে আমরা বেশি আলোচনা করবো যে কেন তাদের এই পরিণতি হলো। 1970 সালে যেই দলটা বাংলাদেশে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে দলের নেতৃবৃন্দরা, সেই দলকে কেন আজকে নিষিদ্ধ করা হয়েছিল গণহত্যার দায়ে? সেই দলের নিবন্ধন কেন স্থগিত করতে হলো? এইটা আমার মনে হয় তরুণ প্রজন্ম এটা নিয়ে ধরেন রিসার্চ করবে যে কেন এই জিনিসটা হলো। আমরা আলোচনা করবো এটা নিয়ে, কেন আওয়ামী লীগ প্যাসিস্ট হয়ে গেল, কারা আওয়ামী লীগকে প্যাসিস্ট করেছে, কিভাবে আওয়ামী লীগ পুরো বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা রাষ্ট্রের অর্গানকে ব্যবহার করেছে, কারা সুবিধাবাদী ছিল, প্রত্যেকটা শ্রেণীকে আলাদা আলাদা করে বাংলাদেশে আগামী দিনে যেন নির্বাচিত সরকার আসলে এই ভুলগুলো যেন আমরা ধরিয়ে দিতে পারি যে দেখুন এই কাজগুলো হাসিনা করেছে, যার জন্য তাদের নিবন্ধন স্থগিত হয়েছে, তারা মানুষকে গণহত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সুতরাং আপনারা এটা করবেন না, যেভাবে বাংলাদেশের মানুষ চায় আপনাদেরকে পছন্দ করবে, পজিটিভ ওয়েতে ভোটে আপনারা নির্বাচিত হবেন, সেটা আমরা তরুণ প্রজন্ম ধরিয়ে দিব। আর একটা বিষয়, এই যে দলটা নিষিদ্ধ হলো, আমি মনে করি কোন সুষ্ঠু নাগরিক এই দলের পক্ষে এখন থেকে আর কোনো কথা বলবে না এবং কোথাও এই দলের কোনো ব্যক্তিকে ধরেন গোপনে হোক প্রকাশ্যে হোক তারা আবার তাদেরকে সংগঠিত হওয়ার জন্য বা তাদেরকে পুনর্বাসন করার জন্য কেউ চেষ্টা করবে না। তারাই চেষ্টা করবে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না, যে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক, একটা নিরাপদ বাংলাদেশ হোক, একটা সাম্যের বাংলাদেশ হোক, যারা চায় না কুচক্রী মহল, তারাই এগুলো করবে। আমরা এই প্রজন্ম স্লোগান দিয়েছি যে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং পরাজিত শক্তি। এখন একটা পরাজিত শক্তি চলে আসছে, আমরা 70 সাল থেকে একটাকে নিয়ে আলোচনা করেছি, এখন 24-এ একটা পরাজিত শক্তি আছে, আমরা আপাতত সেই শক্তিকে নিয়ে আলোচনা করি যে তারা কেন পরাজিত হয়েছে। এরকম গণহত্যা তো বাংলাদেশে কখনো আইইউবিআইও তো করে নাই। তো সুতরাং এই দলের পক্ষে আমি মনে করি যে কেউ এখন থেকে আর কথা বলবে না, কারণ এটা একটা গণহত্যাকারী দল, ব্যক্তি হিসেবেও না, সংগঠন হিসেবেও না। আমাদের প্রত্যেকের এখন রাজনৈতিক অন্যতম উদ্দেশ্য হওয়া দরকার জনগণকে নিয়ে। কারণ আমরা দেখেছি যে পতিত সরকার শুধুমাত্র জনগণের ইচ্ছাকে প্রতিফলন করে না বিধায় তারা ক্ষমতাকে জোরভাবে আটকে রেখেছে, যার জন্য তারা গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে পারে নাই। তাদের 300 জনকে পালিয়ে যেতে হয়েছিল। এটা আমি মনে করি যে তরুণ প্রজন্ম একেবারে সেটেলমেন্ট ইস্যু, আমাদের কিছু কিছু নৈতিক ইস্যু হচ্ছে সেটেলমেন্ট ইস্যু। ধরেন মুক্তিযুদ্ধে কিছু মূলমন্ত্র ছিল না, তা আমাদের এই জুলাই আগস্টেরও তো অবশ্যই কিছু মূলমন্ত্র ছিল। একটা হচ্ছে আমরা নতুন রাজনীতির কথা বলেছি, যে গত 54 বছরে যা হয়েছে সেটা না, আমরা নতুন করে রাজনীতি করব। কারণ এই প্রজন্ম আর ধরেন 1971 সালের প্রজন্ম এক না, তাদের চিন্তা শক্তি যা ছিল 1971 সালে তা ছিল না। আরেকটা বিষয় আমরা বলেছি যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বো। তো মৌলিক এই আন্দোলন তো এমনি এমনি হয় না, এই আন্দোলন হওয়ার জন্য মৌলিক কিছু বিষয় আছে, বেসিক কিছু রোল আছে। ধরেন 71 সালের মুক্তিযুদ্ধ আপনি যদি বলেন কেন হয়েছে,
সেটা তো এমনি এমনি হয় নাই। 71 সালের মুক্তিযুদ্ধের পিছনে যেমন কয়েকটা মোটা দাগের কারণ আছে, এই 24-এর গণ অভ্যুত্থানের পিছনেও কয়েকটা মৌলিক বেসিক আপনার রুল ছিল, এলিমেন্ট ছিল। সেই এলিমেন্ট গুলো কি সেটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে এবং সেই এলিমেন্ট গুলোকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আমরা বলেছি যে আমাদের ঐক্য নষ্ট হই এমন কোনো কথা আমরা বলবো না, আমরা কাদা ছোড়াছড়ি রাজনীতি করবো না, আমরা ব্লেম গেমের রাজনীতি করবো না, এটা আমরা বলেছি। বলে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছি, তারা আমাদের ডাকে নৈতিকভাবে সাড়া দিয়েছে। কারণ তারা গত 15 বছর 54 বছর তারা বিরক্ত, এক দল আসলে আরেক দলের কথা বলবে, এই দল আসলে ওই দলের কথা বলবে, এগুলো বাংলাদেশের মানুষ চায় না বিদায় তারা এই তরুণ প্রজন্মের ডাকে সাড়া দিয়েছে যে দেখি তরুণ প্রজন্ম কি করে। 54 বছর থেকে তো আমরা রাজনীতি দেখে আসছি, তা আমরা মনে করি যে সেগুলো বাংলাদেশের মানুষ পজিটিভলি নিচ্ছে। এবং আপনার যদি কোনো বিষয়ে যদি একবারে ন্যূনতম যদি সন্দেহ থাকে, আপনি তো একটা চ্যানেল চালাচ্ছেন, আপনি আপনার এখানে একটা মতামত নেন, পরের দিন এসে আপনি বলবেন যে আমার এখানে আমি এতজন পজিটিভ পেয়েছি, এতজন নেগেটিভ পেয়েছি। কারণ এখন অনলাইনে যুগ, আপনি যে কোনো কিছু বললেই চাইতে পারেন। আমি যেটা বলছি আপনাকে যে তরুণ প্রজন্ম বাংলাদেশের ধরেন আপনি পিছনের রাজনীতিতে আর যেতে চায় না, সামনে থেকে যেতে চায়। 24 থেকে আমরা সামনের দিকে যাব, 25, 26, 27, 28, 29, 30, আমরা সে আবার 71 থেকে গুনে গুনে একবারে 24 পর্যন্ত আসবো না। যে এটা কি রিসেট হয়ে গেল কিনা, যেটা ডক্টর ইউনূস বলেছে, তাহলে কি রিসেট হয়ে গেল কিনা সবকিছু? পেছনে আমরা যাবো না, পেছনে তাকাবো না, সামনে থেকে 24 থেকে সবকিছু শুরু। না, আমরা তো পেছনের থেকে তো শিক্ষা নিয়েছি। 24 পর্যন্ত তো বড় একটা শিক্ষা হয়েছে যে এই 24টা কেন হলো। যখন আপনি কেন আনসারে যাবেন তখন তো আপনাকে পেছনের দিকে যেতে হবে যে কেন হয়েছিল 24টা, কেন এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা আগে যে বলতাম যে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, এই প্রজন্ম তো পড়তো, কেন 70 সালের গণ অভ্যুত্থান হয়েছিল, কেন 52 ভাষা আন্দোলন হয়েছিল, তা আমরা বলবো যে কেন 24 হয়েছিল। তখনই আপনি এলিমেন্ট গুলো সামনে চলে আসবে, হিস্ট্রিটা সামনে চলে আসবে। আমরা সেটা নিয়েই আলোচনা করি আপাতত, যে কেন 24 হয়েছে, কেন 300 আসনের আপনার সংসদ সদস্যরা পালিয়ে যেতে হয়েছিল, কেন পরপর 3টা নির্বাচন বিনা ভোটে হয়েছিল বাংলাদেশের মাটিতে একটা গণতান্ত্রিক কায়দায়। এগুলো যখন আমরা কেন আনসার চাইবো তখন আপনি পুরো হিস্ট্রিটা চলে আসবে, কারা কি করেছিল না করেছিল, কেন একটা সরকার আপনার গণতন্ত্রের কথা বলে এসে প্রথমে একদলীয় শাসন করেছে, পরে এক ব্যক্তির শাসনে ফিরে গিয়েছিল। তো এগুলো তো একদিনও হয় নাই। কারা তাদেরকে স্বৈরাচার বানিয়েছিল, কারা বাংলাদেশে বরাবরের মতো করে সুবিধাবাদী চরিত্র, যখন যেই সরকার আসে সেই সরকারের খোলস পল্টিয়ে সেই সরকারের সাথে মিশে যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলে আগামী দিনে সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ গড়া যাবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটা হবে জবাবদিহিতা সরকার। এবং সেই সরকার হয়তোবা তার জনপ্রিয়তার মধ্য দিয়ে ভোটের মাধ্যমে আবার ক্ষমতা আসবে। আমরা বিনা ভোটে 3 বার ক্ষমতা এসেছে একটা সরকার, সেটা থেকে শিক্ষা নিয়ে যেই রাজনৈতিক দল হোক না কেন যে আমরা ভোটে 3 বার ক্ষমতায় আসবো, এই প্রতিযোগিতা আমরা দেখতে চাই। সম্রাট, অসংখ্য ধন্যবাদ। আমি রীতা আপা, নির্বাচনের ব্যাপারটা বিলম্বিত করার জন্য আসলে সংস্কার, তারপরে বিচার, এগুলোকে সামনে আনা হচ্ছে এরকম বলা হচ্ছে, সেটা কি আপনার মনে হয় যে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে আছে? আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তারপরে বিচার প্রক্রিয়া, সংস্কারের প্রস্তাবগুলো জমা পড়েছে এবং সংস্কারের ডেটটাও মনে হয়, সংস্কার কমিশন যে গঠন হয়েছে সেই ডেটও জুনের মাঝামাঝি পর্যায়ের মধ্যে। তো সংস্কারের সেই প্রস্তাবগুলো শেষ অবস্থায় আছে। তারপরেও অনেকেই বলছেন যে নির্বাচনের ব্যাপারে আসলে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে বাংলাদেশ। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এক ধরনের বলা যায়, কারণ এটা কিন্তু বাংলাদেশে সবাই প্রশ্ন করছে যে নির্বাচন কি হবে, কখন হবে, কি হবে। কারণ এটা আসলে পরিষ্কারভাবে এই বর্তমান সরকার এখনো বলেনি, কোনো নির্বাচনী রোডম্যাপ বা সেরকম কিছু বলেনি। তবে সংস্কার উনি একটা টাইম দিয়ে দিয়েছেন, যদিও ডিসেম্বর থেকে জুনের মধ্যে, ধরে নিলাম যে এর মধ্যে হবে নিশ্চয়ই। কিন্তু যে প্রসঙ্গগুলো আসে এটার পাশাপাশি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সংস্কারের প্রশ্ন। তারপরে আসছে যে আমার তো সংস্কার নিয়ে আমি খুব বিভ্রান্ত, কারণ সংস্কার প্রস্তাবগুলো আসছে কমিশন থেকে, কিন্তু সংস্কারটাকে বাস্তবায়ন করবার যে প্রক্রিয়াটা, এটা নিয়ে কেউ কথা বলে না। তো এখন এই সরকার কিভাবে সংস্কারের প্রস্তাব, ধরেন এখন তারা যেটা করছে, আরেকটা কমিশন করেছে, সেখানে জাতীয় ঐক্যের একটা ব্যাপার আছে, তারা সবার সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে কিছু ফাইনাল প্রস্তাব দিবে, কিন্তু সেটাও কিন্তু ফাইনাল হবার কথা নয়। আপনি একটু ভেবে দেখেন, আমি সবাইকে বলছি একটু ভেবে দেখেন, কারণ এই যে যেটা ফাইনাল সংস্কারের প্রস্তাব বা যেটাকে সংস্কার করা হবে, সেটার জন্য তো মানুষের জনগণের ম্যান্ডেট প্রয়োজন আছে। তো এই ম্যান্ডেটটা কিভাবে, ম্যান্ডেট ছাড়া সংস্কারটাকে কিভাবে তারা বাস্তবায়ন করবে, এই প্রক্রিয়া নিয়ে কিন্তু কোন রকম পাবলিকলি কিছু বলা হচ্ছে না যে কি প্রক্রিয়ায়
তারা সবাই বলছে সংস্কার দরকার, সবাই বলছে যে এটাতে কোনো অনৈক্য নাই যে সংস্কার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার। বিশেষ করে গত 15 বছর বা 17 বছর বা 18 বছর যদি ধরেন আপনি, বাংলাদেশে যা হয়েছে অবশ্যই সংস্কার, কারণ সবগুলোকে এলোমেলো করে দিয়েছে, এলোপাথারি করে দিয়েছে। আপনার সংবিধান থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসে আপনার হাত দিতে হবে। কিন্তু এই যে হাত দেওয়ার যে প্রক্রিয়াটা, প্রস্তাব আসলো, কিন্তু কোন প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং বাংলাদেশের জন্য সামঞ্জস্যপূর্ণ, এই জিনিসটার সিদ্ধান্ত নিতে হবে কিন্তু। কারণ আমার প্রশ্ন আছে যে যারা প্রস্তাবগুলো নিয়ে এসছে, সংস্কার কমিশনের যারা প্রধান বা সদস্য, খুবই অভিজ্ঞ, তাদের অনেক সম্মানী ব্যক্তি, কিন্তু প্রস্তাবগুলো বাংলাদেশের জন্য কতটা বাস্তবসম্মত? কারণ বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রকে দেখতে হবে। বাংলাদেশে সামাজিক আর্থিক যে অবস্থা, মূল্যবোধ, বাংলাদেশের মানুষের চাহিদা, এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা গ্যাপ থেকে যাচ্ছে সংস্কারের প্রস্তাবের সাথে। এইটা নিয়ে কিন্তু এক ধরনের গবেষণা দরকার এবং সরকারিভাবে এটা করা দরকার এবং মানুষের মতামত গুলো সংগ্রহ করা দরকার বিভিন্ন ক্ষেত্রে। তারপরে সংস্কারের প্রস্তাব কোনটা অ্যাপ্রুভড হলো এটা দেখতে হবে। পিপল ম্যান্ডেট ছাড়া কিন্তু কোনো সংস্কার করা সম্ভব না, কারণ মানুষ, জনগণ কিন্তু সকল ক্ষমতা দিচ্ছে, এই কথাগুলো তো আমরা জানি, গণতন্ত্রের একটা ভিত্তি। তো সেখানে আপনি জনগণের ব্যাপারটাকে নামছে, তার জন্য যেটা করা উচিত যে একটা পাবলিক, একটা শব্দটা এখন মনে পড়ছে না, এক ধরনের ডিবেট তৈরি করা দরকার, ভালো মন্দ মানুষের মতামত সহ এগুলো নিয়ে বিভিন্ন রকম চর্চা করা দরকার। যে প্রস্তাব, যেমন আপনি যদি সংবিধানের কথা ধরেন বা নির্বাচনী যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, এখন অনেকের কাছে কিন্তু প্রশ্ন যে প্রস্তাবগুলো আসছে তার অর্থ কি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়নের পরেই নির্বাচন করবো? এটা কিন্তু অনেকে কনফিউজড। এখন তো সংবিধান নিয়েও তো নতুন সংবিধান চায় নাকি, এখন সংবিধানের সংস্কার চায়, যেটা আশিক নজরুল কালকে বললো যে নতুন সংবিধান করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। জি, এই জন্য তো সেই জন্য সংস্কারটা কিভাবে হবে এটা কিন্তু একটা পরিষ্কার একটা ব্যাখ্যা দরকার আছে। এটা কিন্তু রাজনৈতিক দলরা, মানে বিএনপি থেকে তো দাবি করা হচ্ছে, বিএনপি আলোচনায় বসছে, তারা বলছে আমরা 80%, কিন্তু পাশাপাশি বিএনপি 31 দফা নিয়েও কাজ করছি আমরা, তাই না? কিন্তু এখানে 31 দফার কিছু গ্যাপ থেকে গেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 24-এর ক্ষেত্রটাকে কিন্তু ওই 31 দফার মধ্যে ইনকর্পোরেট করা হয়নি, কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি বিএনপি 24টাকে ইনকর্পোরেট করবে 31 দফার সাথে। কিন্তু কথা হচ্ছে যে এই যে দফা বাস্তবায়নের সঙ্গে নির্বাচনের যে সম্পর্কটাকে আনা হচ্ছে, এটা কিন্তু বাস্তবিক না, কারণ আপনার এইটা বাস্তবায়ন করবার জন্যও নির্বাচন প্রয়োজন আছে। আর তারপরে আপনাকে তো ইয়েগুলো, মানে এইটাকে গ্রহণযোগ্যতাটাকে আগে যাচাই করতে হবে, কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ একটা বাংলাদেশে মানুষ এতদিন ধরে একটা বাংলাদেশে যে গণতান্ত্রিক অধিকার, আমরা কিন্তু বারবার বাংলাদেশের জনগণ হোঁচট খাচ্ছে, এক একটা সরকারের কাছে প্রত্যাশা করছে। ধরেন 71 থেকে ধরেন 72-এ শেখ সাহেব এলেন, মানুষ অনেক প্রত্যাশা করেছিল যে শেখ সাহেব বাংলাদেশের মানুষের দুঃখ, সবকিছু, যেসব তাদের আত্মত্যাগ ছিল, তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদের মানে আনফেয়ারলি ট্রিট করা হয়েছে, এগুলোকে সবগুলোকে অ্যাড্রেস করে একটা মানুষের গ্রহণযোগ্য একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মুক্তির একটা এনে দিবে, কিন্তু উনি কিছুই করেননি, উল্টো দিকে হেঁটেছেন। তারপরে যে সরকার আসছে, জিয়াউর রহমান চেষ্টা করেছেন, উনি তো রাজনীতি করেননি, কিন্তু উনি আসছেন এবং রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলিয়ে উনি একটা প্রক্রিয়া চালু করেছিলেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া, এবং উনি কিন্তু খুব সুষ্ঠুভাবে, আমরা যখনই ইতিহাসে ফিরে যাই তখন কিন্তু জিয়াউর রহমানের ওই শাসনামলটাকে কিন্তু সবাই একটা সিম্বলিক একটা শাসনামল হিসেবে এটাকে গ্রহণ করে। তো এটার মানে হচ্ছে সেই শাসন আমলে তারা সচেষ্ট ছিল যে জনগণের সঠিক প্রতিনিধিত্ব যেন থাকে, আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন হয়। কিন্তু পরে দেখা গেল যে এখানে অনেক কিছু কাজ করে, এখানে যে ভারতের একটা পরোক্ষ যে একটা ভূমিকা সবসময় বাংলাদেশে আছে, এটা পার্টিশনের সেই 47 থেকে কিন্তু এই ভূমিকাটা ভারতের আছে। এটা কিন্তু আমরা যদি নাও বলি, অগ্রাহ্য করে, এটা ঠিক হবে না, তাহলে আপনার বিচারটা সঠিক হবে না। কারণ ভারত কিন্তু লেগেই আছে বাংলাদেশের জন্য, আমরা সবাই জানি, এবং কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা নিয়েও আমরা বহুবার আলোচনা করেছি। ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে 7 বনের যে রিসোর্সেস আছে, এটা একটা সম্পদ, ভারতের একটা সাংঘাতিক, এই সম্পদ তারা হাতছাড়া করতে চাইবে না। সেই জন্য বাংলাদেশ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে তারা সহজে ছেড়ে দিবে না, এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো সুতরাং যদি এরকম একটা পরিস্থিতি হয়, তাহলে আমাদের তো অনেক সচেতন থাকতে হবে এবং জাতীয় ঐক্যটাকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। এখন যে আওয়ামী লীগের মহলে বা ওই ঘরানার লোকরা যারা ভারতের পক্ষে কাজ করেন বা ভারতের প্রতি তাদের সহমর্মিতা বা তাদের সমর্থন নিয়ে তারা কাজ করতে চায়, তারা কিন্তু নানান রকমের গুঞ্জন ছড়াচ্ছে আমাদের মধ্যে যেন বিভেদ হয়। এই যে জামাতকে নিয়ে, তাহলে জামাতকে নিষিদ্ধ কেন করবে না? তো না, জামাত তো আওয়ামী লীগের মতন এইভাবে গণহত্যার সরাসরি জড়িত ছিল না,
আর বিএনপির নামটা কেন আনছে খামাখা? এটা তো বিএনপির নাম আনাটা তো অবান্তর। বিএনপি কে কেন নিষিদ্ধ ঘোষণা হবে? কারণ বিএনপি তো কোনো অন্যায় দেশ বিরোধী কোনো কাজ কেউ বলতে পারবে না আজ পর্যন্ত। তো বিএনপির প্রসঙ্গটা কেন আনছে? এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি কে পাশাপাশি এনে তাদের যে অপরাধটা সেটাকে ছোট করা, মানে সেটাকে মিনিমাইজ করার জন্য বিএনপি জামাত এই প্রসঙ্গগুলোকে এনে এটা কিন্তু এক ধরনের একটা দুরভিসন্ধি আমি বলবো, একটা উদ্দেশ্যমূলক ভাবে মানুষকে নানান রকমের কথা বলে বিভ্রান্ত করা। এটাই কিন্তু আমরা দেখেছি ভারতীয় যে চাণক্য বুদ্ধির যে কার্যকারী যে অবস্থাটা, এটা হচ্ছে তাই। তারা ওই চাণক্য এই পদ্ধতিতে মানুষকে বিভ্রান্ত করবার জন্য বিএনপির ভিতরে মানুষকে বিভ্রান্ত করছে। আর নির্বাচন তো দিতেই হবে, কারণ অন্তর্বর্তী সরকার তো নিজেরাই বলেছে আমরা অন্তর্বর্তী সরকার, তারা তো বলেনি আমরা বিপ্লবী সরকার। এখন আরেকটা প্রসঙ্গ আমি দেখছি অনেকে টানছে, সেটা জাতীয় সরকার। এখন একটা মহল দেখছি খুব সচেষ্ট, তারা একটা জাতীয় সরকার করতে চায়, সেখানে ডক্টর ইউনূস, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী, এরকম নানান রকম প্রস্তাব আমরা দেখছি মিডিয়াতে আসছে। কিন্তু কথাগুলো হচ্ছে যে এটা তো সুষ্ঠু একটা প্রক্রিয়া না, জাতীয় সরকার করবার একটা যুক্তি থাকতে হবে। কেন করব আমরা জাতীয় সরকার? তো সেই যুক্তিটা কি? তারপরে আমাদের নির্বাচনটা দিব, কবে দিব, কিভাবে দিব? গণভোটের কথা অনেকে বলছে যে সংবিধানের জন্য গণভোট বা একটা, তো বা গণভোট হোক, বা আপনি যদি বলেন যে সংবিধানের জন্য একটা নির্বাচন করা, তো এগুলো নানা প্রসঙ্গগুলোকে কিন্তু আমার মনে হয় আইটেমাইজড করে এগুলো নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং এই যে অন্তর্বর্তী সরকার, তারা তো নিজেরাই বলছে আমরা অন্তর্বর্তী সরকার। এখন এখানে তো নানান রকমের প্রসঙ্গ এসে যায়, যেমন সম্রাট বললো যে অনেকে খুব কমফোর্টেবল হয়ে গেছে ক্ষমতার সঙ্গে, হ্যাঁ, তারা ক্ষমতাটাকে ধরে রাখতে হতে যাওয়াটা কিছু এসে যায় না। আমরা জাতীয় ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত নিব সেটা সবাই মিলে সিদ্ধান্ত নিব, এবং আমার মনে হয় নির্বাচন তো দিতেই হবে। যেটা যে প্রশ্নই হোক, নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার প্রক্রিয়াটা চালু হতে হবে। আর সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনি নিশ্চয়ই দেখেছেন যে কনক সারোয়ার একটা স্ট্যাটাস দিয়েছেন যেটাতে আব্দুল হামিদের সবার লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে, ওনার লাল পাসপোর্ট বাতিল হয়নি। তো এটা আসলে কিভাবে, মানে সবারটা 21শে আগস্টে বাতিল হয়েছে, তো ওনারটা কিভাবে আসলে থেকে গেছে? আপনার মাইক্রোফোনটা মিউট করা। হ্যাঁ, আমি জিনিসটা দেখলাম। অ্যাকচুয়ালি এর আগে ভুট্টো নামে একজন, ওইটা আব্দুর রব ভুট্টো বোধহয়, উনি জিনিসটা হাইলাইট করেছিলেন প্রথমে, ওনার স্ট্যাটাসে আমি দেখলাম। পরবর্তীতে কনক ভাই এটা করেছেন। এটার কারণটা হচ্ছে যে পাসপোর্ট অধিদপ্তর যিনি চালায় উনি মিলিটারি অফিসার। এখন মিলিটারি অফিসার যারা তাদের কমান্ডে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, উনি নিজে আওয়ামী লীগের জন্য সুপারিশ করেন, অতএব এটার জন্য তো বেশি ব্যাখ্যার দরকার নাই। এটা জেনারেল ওয়াকার ব্যাকগ্রাউন্ডে সবকিছুর পিছনে কাজ করতেছেন, এই কারণেই এখনো উনি রেড পাসপোর্ট নিয়ে যেতে পারছেন। সিম্পল। আর কোনো কোশ্চেন? জি, আমরা যে আলোচনাটা হচ্ছিল যে বিচার সংস্কার এগুলোর মধ্যেই থেমে যাচ্ছে আসলে নির্বাচনের প্রক্রিয়াটা। আর এরই মধ্যে জুলাই সনদ, মানে এই আন্দোলনের পরে আমরা দেখেছি যে যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কার্যক্রম নিষিদ্ধ হলো, সেই সাথে সাথে জুলাই সনদের কথা উঠেছে। তো আপনার কি মনে হয় যে এগুলো খুব, মানে তারপর নতুন সংবিধানের কথা যেটা আসিফ নজরুল বললেন যে এটা 2-3 বছর সময় লাগবে বা তারও বেশি সময় লাগবে, কিন্তু ছাত্ররা আবার এনসিপি আবার চাচ্ছে যে নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশ, এবং নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ সম্ভব না। আসলে এগুলো কি শুধু এই মাত্র নির্বাচনকে বিলম্বিত করার জন্য, না আসলে এগুলোর উপরে কাজ করবে বা করা উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমে মনে করি বাংলায় একটা কথা আছে না, বিল্লি মার তো পেহলে রাত চলে যাওয়ার পরে এনসিপির এখন খেয়াল হয়েছে যে জুলাই সনদটা করতে হবে। তা আমার কথা হচ্ছে তখন কিন্তু জেনারেল ওয়াকারের কোলে উঠে বসছিল সমন্বয়করা যে তারা একটা দল গঠন করবে, আর এখন যখন তাদেরকে গাছে তুলে মই কারে নিছে এখন জুলাই সনদ। অ্যাকচুয়ালি আমি নিজে সর্বতভাবে সাপোর্ট করি, একটা জুলাই সনদের দরকার আছে, এবং এটা যদি তখনই হতো তাহলেই মোটামুটি হয়ে যেত, কিন্তু তারা এটা দেরি করে ফেলেছে, এবং দেরি করতে 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 এমন এক পর্যায়ে আসছে। আমি যতই মনে করি আইনের শাসন চাই, আমি ব্যক্তিগতভাবে মব পছন্দ করি না, কিন্তু দেখেন এই মুহূর্তে মব ছাড়া কিন্তু এই 32 নম্বরও ভাঙা হইতো না, এই যে বর্তমানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধটা হইতো না, কোনো কিছু হবে না। সো এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে, এখন এই সিচুয়েশনটার মধ্যে থেকে ক্রাইসিসটার মধ্যে থেকে একটা কিছু ক্রাইসিস করে এনসিপি, আমি মনে করি যে আমি অ্যাকচুয়ালি এনসিপি কে সমর্থন করি। কি জন্য করি? এই একটা মাত্র দল সলিড বিরোধী, ভারত বিরোধী, একমাত্র এই একটা দল, এই কারণে আমি এই দলটাকে সাপোর্ট করি। কিন্তু তাদের নেতৃত্বের মধ্যে এত সমন্বয়হীনতা আছে, এই যে মাহফুজ আলমের যে জিনিসটা,
এটা নিয়ে মানে এই এত বছর পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতে ইসলাম যে তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল 1971 এটা সমর্থনযোগ্য না, আমি সমর্থন করি না। হ্যাঁ, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানবাধিকার বিরোধী কাজে জড়িত থাকতে পারে, যদি ওইটা ওই লেভেলই হইতো এবং ওরকম তথ্য প্রমাণ থাকতো, তা আওয়ামী লীগ তো থেকে সবাইকে ফাঁসিতে ঝুলাই দিতে পারতো। কিন্তু আওয়ামী লীগ তো ট্রাই করেছে, 100% ট্রাই করেছে, এবং ট্রাই করার পরও দেখা গেছে অনেকগুলোতে সাক্ষী ছিল ভুয়া, জোর করে নিয়ে আসছে সাক্ষীকে, আবার একটা সলিড সাক্ষী ছিল ওটাকে আবার ভারতে পার করে দিছে, বিভিন্ন ধরনের। সো এটা এমন একটা জিনিস যে এই জিনিসটার সাথে আমরা 54 বছর এটাকে নিয়ে আসছি যে ওরা ইয়াতে যেটা 71-এ যেটা করেছে এটা ভুল করেছে, এটা ভুল করেছে। এখন যদি ভুলের জন্য মাপ চাইতে হবে, এটা আমার কাছে একটা বড় ইস্যু মনে হয় নাই। কারণ বড় ইস্যু মনে হয় না এই কারণেই, কারণ এটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছিল দেশে একটা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য। আমার কাছে এখন মনে হচ্ছে মাহফুজ আলম ওই পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য, আমরা মনে হয় এই রেটরিক থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এই এখন যারা জামাত ইসলামের ইয়ার মধ্যে যা নেতৃত্বে আছে, তারা আমার মনে হয় না কেউ মানবতা বিরোধী কোনো কাজের সাথে জড়িত ছিল, বা এটা তথ্য প্রমাণ এই জন্যই তাদের সহযোগী বলা হয়েছে কিনা, তাদের সরাসরি যুদ্ধ অপরাধী বলা হয় না, যুদ্ধ অপরাধের সহযোগী। তো ওরা কি সহযোগিতা? আরে ভাই, এই 24-এর গণহত্যার সহযোগী ওয়াকারকে আপনারা রেখে দিচ্ছেন, গুমের হত্যার সাথে জড়িত তাদেরকে রেখে দিচ্ছেন, আর এই 54 বছর আগে এরা কিছু এটা মানতে পারতেছেন না। এটা কেমন কথা হলো? মানে কথা ঠিক মানে আর্মি কি গুলি করে নাই? আর্মি কি গুলি করে নাই জেনারেল ওয়াকারের নেতৃত্বে? এই গুলির বিরুদ্ধে তো আমরা ইউএন হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়েছিলাম তো সেনাবাহিনীর বিরুদ্ধে। ওই জিনিস আপনি মানিয়ে নিতে পারেন যেটা চোখের সামনে, তাহলে কি আপনাকে এই 54 বছর আগের ঘটনা নিয়ে ইয়ে করতেছে? আমার কথা হচ্ছে আমাদের ওই যে প্রফেসর ইউনূস যেটা বলেছে আমাদেরকে সামনে এগিয়ে দিতে, এখানে পলিটিক্যাল রেটরিক নিয়ে আমি এজ এ প্র্যাকটিসিং মুসলিম, আমি ধর্ম সিরিয়াসলি প্র্যাকটিস করি, ইয়া করি, কিন্তু আমি যদি বাংলাদেশে যদি শরিয়া আইন হয় আমি এটাকে সাপোর্ট করবো। বাট কথা হচ্ছে শরিয়া আইনের নেতৃত্ব দেওয়ার মতো আমাদের কোনো নেতা নাই, ওই নবীর রসুল টাইপের মধ্যে কেউ একজন নাই। সো আমি মনে করি এটার জন্য আমাদের অল্টারনেটিভ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে জামাত ইসলামের যে রাজনীতি যেটা আছে সেটা হচ্ছে আমি মনে করি তারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ইয়ার জন্য। সো আমি এটাকে সাপোর্ট করি, বাট এর মানে এই নয় যে তাকে আমি এখন ধরে ওইটার জন্য ক্ষমা চাইতে হবে, ইয়া করতে হবে। লেট দেম ডু দেয়ার পলিটিক্স। জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা আসবে, নাইলে আসবে না, সিম্পল। এটা নিয়ে পলিটিক্স করার কিছু নাই। মাহফুজ যেটা করেছে সেটাও ঠিক করে নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব, সাকিব আলী ভাই আপনাকে দিয়েই শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য, প্লিজ। আমাদের এখন আমি 2-3 দিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে এই সরকারের সব বড় বড় উপদেষ্টা মহোদয়রা ছিলেন, সেখানে আলী রিয়াজ সাহেবও ছিলেন। তো সংস্কার নিয়ে বলছিলেন যে আসলে এই যেটা আমাদের সহ আলোচক মিসেস রিতার রহমান বলেছেন যে আসলে দলগুলোকে কিভাবে বাস্তবায়নের পক্ষে নেবে। তো 90-এ যেরকম আপনার 3 পার্টি কিন্তু একটা রূপরেখা বা একটা ইয়েতে আপনার এগ্রি করেছিল, পরে কিন্তু কিছুই করে নাই সংস্কার। ঠিক সেরকম ভাবে এইবার কিভাবে বাইন্ডিং করাবে আসলে কিন্তু সরকারও এটা চিন্তা করছে, জানে না কিভাবে হবে। আসলে আমার মনে হচ্ছে যে আমরা এখনো অনেক কিছু সম্পর্কে অনিশ্চিত। তারপরে আমার কাছে মনে হয়েছে যে আরেকটা কথা ওখানে হয়েছে, সেটা হলো যে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে খুব অনেক কথা বলছি, কিন্তু ওখানে আমাদের আইন উপদেষ্টা বললেন যে প্রধান বিচারপতির কিন্তু বিশাল ক্ষমতা। প্রধান বিচারপতি ঠিক করেন কোনটা আসলে মামলা উঠবে, কোন মামলা উঠবে না, কোন বেঞ্চ কে বসবে, কাকে কোন বিচারপতি কাজ করবে আর কোন বিচারপতি কাজ করবে না। তো এই সমস্ত ব্যাপার দিয়েও কিন্তু অনেকভাবে আপনার রাষ্ট্রকে প্রভাবান্বিত করা যায় বিশাল বিশাল ভাবে। তো সেই হিসাবে প্রধান বিচারপতি বা বিচারপতিদেরও কিন্তু সংস্কার দরকার, সেটা নিয়ে কথা। আমি একটা জিনিসের আগে থেকেই বলি যে এখানে কিন্তু দুর্নীতির ব্যাপারে, দুর্নীতি কিভাবে মুক্ত হব আমরা, এই ব্যাপারে কিন্তু কোনো সংস্কার তেমন নেই। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে যেই ইয়েগুলো এসেছে, আপনার যে রেকমেন্ডেশন গুলো, সেগুলো আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যুরোক্রেটিক এবং টেকনিক্যাল গোছের, কিন্তু আসলেই সত্যিকার অর্থে এই দেশের মধ্যে থেকে দুর্নীতি সরাতে হইলে মূলে কিভাবে যেতে হবে সেটা আমি মনে করি সেটা হয় নাই। সো এখনো সংস্কার নিয়ে অনেক সমস্যা আছে বাংলাদেশের। আমি মনে করি যে আমরা একটা বিরাট অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একদিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এনসিপি কেও বিশ্বাস করতে পারি না, সরকারকেও বিশ্বাস করতে পারি না। এই যে আমরা আজকে তো বিরাট ভাবে ড্রামার কথাই বললাম, নাটকের কথাই বললাম। তো আমরা একজন আরেকজনকে যে বিশ্বাস করতে পারছি না। আমরা যে আপনার এই যে এখন পর্যন্ত শেখ হাসিনার সেই সময়কার
সেই অলিগার্করা রয়ে গেছে, সেই হাসিনার অ্যাপারেটাস রয়ে গেছে। তারপরেও আমরা এখন অনেক সময় আমাদের মনে হয় যে আমরা লক্ষ্য ভ্রষ্ট হচ্ছি, অথবা আমাদের মধ্যে অনেক বেশি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এর মধ্যে জানেন আপনি বিএনপির সাথে জামাতের সাথে এনসিপি, এনসিপির সাথে বিএনপি, সবার ঝামেলা। তো এইগুলো, এরপরে আমাদের পাশে ভারত। আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন একটা বিরাট অচল অবস্থায় আছি। আমরা চাই না যে এই সরকার বেশি সময় থাকুক, এই সরকারও সব ঠিক কাজ করতে পারছে তা নয়, কিন্তু আবার অন্যদিকে আমরা এটাও চাই না যে কয়েকদিন পরে নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসুক, আসার পরে সব আগের মতো উনারা পুরো মনোপলি করুক পাওয়ারের, মানে পুলিশ উনার পক্ষে থাকুক সম্পূর্ণ, এবং সবকিছু থাকুক। আমি শিওর যে মিসেস রিটা রহমানও ওইটা চান না, উনিও ওই ধরনের রুল চান না। আই নো দ্যাট, বাট আই হোপ, আমি 100 বলা যাবে না যে উনি টপে যাক, সেটা তো বলা যাবে না, কারণ টপে তো থাকতে হবে জিয়া ফ্যামিলিকে। এনিওয়ে, দ্যাটস দ্যাট। এখন এইগুলো থেকে যাচ্ছে। আমার কাছে মনে হয় এগুলো অনেক বড় সমস্যা, আমরা আসলে সমস্যার সমাধান করতে পারি নাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখনো একদিক দিয়ে বলতে গেলে কি খাবি খাচ্ছি, আমরা খাবি খাচ্ছি। আই হোপ আমাদের অবস্থার উন্নতি হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি ইসমাইল সম্রাট, আপনি কিছু বলবেন? 30 সেকেন্ডে শেষ করুন। লাস্ট এক মিনিটের কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে সংস্কার যেটা মধ্যে জরুরি যেটা দরকার, সেটা হচ্ছে এডুকেশন সেক্টরে একটা সিরিয়াস সংস্কার দরকার। আমি মনে করি যে আমি অ্যাকচুয়ালি আমরা অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে যত সংস্কারই করি, ইভেন গণতন্ত্রটা একদম পারফেক্ট কোনো ফর্মুলা না যে এটা হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। পারফেক্ট গণতন্ত্রও বলতে কিছু নাই, আমাদেরকে প্রতিনিয়ত গণতন্ত্রের সিস্টেমটাকে বিভিন্ন থেকে অ্যাডজাস্ট করতে হয়। সো আমি মনে করি সংস্কারটা ইজ ইন দ্য ব্রেইন। আমরা যদি আমাদের সন্তানকে একটা ভালো এডুকেশন দিয়ে একটা সুস্থ ভিতরে বড় করতে পারি, এবং তার মধ্যে যেটা আমি যেরকম একটা ফ্যামিলি থেকে মানুষ হয়েছি, আমি আমার সন্তানদেরকে যেভাবে মানুষ করার চেষ্টা করেছি, তাদেরকে একটা সঠিক শিক্ষা দিতে, যে ভালো মন্দ বুঝবে। আমি কোনো অনিয়ম করতে চাই না বা করবো না ইনশাল্লাহ। কারণ কি, আমার ছেলে যদি জানে যে আমি চোর, আমি টাকা পাচার করছি বা করছি, এটা আমি নিতে পারবো না। এই যে এই বোর্ডটা আমাদের সন্তানদের মধ্যে আনানোটাই হবে হচ্ছে পারফেক্ট সংস্কার। তাহলে আমাদের ফিউচার জেনারেশনটা একটু বেটার জায়গায় যাবে। যা সেটা আমার হঠাৎ করে মনে হলো, তাই বললাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ইসমাইল সম্রাট 30 সেকেন্ডে শেষ করবেন প্লিজ। জি আপা, ধন্যবাদ। আমি আসলে ওই ভাইয়ের কথা ধরেই একটা কথা বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে, দেখুন এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা সংস্কার কোনো কমিশন হয় নাই। কিন্তু এই সরকারের সর্বপ্রথম কাজ ছিল, যেহেতু এই সরকার বলেছে যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, সুতরাং শিক্ষা একটা কমিশন করা উচিত ছিল, যে সরকার আসবে সরকার যাবে, বিশ্ববিদ্যালয়ে কোনো সরকার, দলীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে দেখবেন যে আপনি পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি মেশিনটা চেঞ্জ করবেন, তখন আপনি প্রোডাক্ট তো ভালোই দিবে। আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুর ভিত্তি করে রাখবেন, যেই সরকার আসবে সেই সরকারের ছাত্র সংগঠন, সেই সরকারের বিসি, প্রক্টর, শিক্ষক, তো এগুলো করে করেই তো আপনি 54 বছর পার করেছে। তো এখন বাংলাদেশে আমি মনে করি এই মুহূর্তে শিক্ষার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে বাকি সংস্কার গুলো করা উচিত, যে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে শিক্ষার মান নিশ্চিত করা যায়, উচ্চশিক্ষার মান, এবং আমাদের প্রাইমারি লেভেলে কি করলে সাধারণ শিক্ষার্থীরা, তাদের সত্যিকার অর্থে শিশু কিশোররা, আপনি দেখেন বা এই মানে ধরেন 5 আগস্টের পরে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় শিশু কিশোররা বেপরোয়া হয়ে গেছে, কিশোর গ্যাংকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। টিচারদের কথা শুনে না, ছেলে মেয়েরা তাদের পরিবারের কথা শুনে না, পারিবারিক শিক্ষা বলতে যে একটা কথা ছিল সেটাও নাই, মানে একাডেমিক শিক্ষা তো নেই, পারিবারিক শিক্ষাও নাই। এটা বাংলাদেশের শিশু কিশোরের জন্য খুবই একটা হুমকির সম্মুখীন হবে আগামী দিনে, যদি এখন এই জিনিসগুলোকে সিরিয়াস ইস্যু নিয়ে যদি এগুলোকে মোকাবেলা করা না যায়। আরেকটা বিষয় দেখেন, যা হচ্ছে বাংলাদেশে এখন, আসলে সেটা সত্যিকার অর্থে কখন কি হচ্ছে বা কখন কি সিদ্ধান্ত হবে, সবাই সবকিছু অনিশ্চয়তার মধ্য দিয়ে আছে। তো সবকিছুকে স্টেবল করার জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এটা আমি মনে করি যে সময়ের দাবি। দিন যত যাচ্ছে সবকিছু ঘোলাটে হচ্ছে, তো এটাকে তো স্টেবল করতে হবে আপনাকে, তা না হলে সাস্টেনেবল গ্রোথ। আপনি ধরেন বাংলাদেশে ধরেন একটা নির্বাচিত সরকার যদি আসে, আপনি 5 বছরের জন্য একটা মনস্থির করবেন যে এই সরকার 5 বছর থাকবে, আমি এই সরকারের সাথে এই সংস্কার কাজ করতে পারবো, এটা করতে। কিন্তু এখন তো সবকিছুই ধরেন অজবরল অবস্থা, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাচ্ছে বাংলাদেশ। তো সেই জন্য আমি মনে করি যে সংস্কার 9 মাসে যা হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে কি সংস্কার হয়েছে, তো বাকি 9 মাসে কি হবে সেটাও আমাদেরকে মাথায় নিয়ে আমরা নির্বাচনের পথে হাঁটা ছাড়া আমি মনে করি বিকল্প কোনো ওয়ে নেই আমাদের কাছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। রীতা আপা শেষ করবেন প্লিজ 30 সেকেন্ড। এখানে দুইটা জিনিস আমার কথা মানে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে গণতান্ত্রিক যে স্ট্রাকচারটা কি, সেপারেশন অফ পাওয়ার দরকার। যে আমাদের যে বিচার বিভাগের কথা বললেন আমাদের সম্মানীয় আমাদের
সাকিব আলী ভাই। তো ওখানে দেখেন এটা হচ্ছে সেপারেশন পাওয়ার যখন হবে, ইন্ডিপেন্ডেন্স অফ দি বিচার বিভাগ যদি হয়, তখন হবে কি, তখন আপনার একটা আর একটা জায়গা থাকে, যেমন গণতন্ত্রে সরকার যখন অপরাধ করবে বা সরকার যদি কোনো দুর্নীতি বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যখন সংযুক্ত হবে, তখন তাদের যে দ্বিতীয় আশ্রয়, আরেকটা আশ্রয় লাগে। তো তখন বিচার বিভাগ যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, স্বাধীন বিচার বিভাগ, রাজনৈতিক প্রভাবের বাইরে থাকে, তখন কিন্তু বিচার বিভাগ এটাকে নিয়ে নিতে পারে। তো বিচার বিভাগের সংস্কার অবশ্যই দরকার, এটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, ইট হ্যাজ টু বি সেপারেটেড ফ্রম দ্য মেইন পাওয়ার। মানে এই যে সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্টটা গণতন্ত্রে আছে, আমরা সবাই এটা নিয়ে এটার ব্যাপারে জানি। তো এইটাকে এনশিওর করতেই হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া, সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের জনগণের অধিকার বজায় রাখবার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা বিভিন্ন অংশ আছে, যেমন সিকিউরিটি ব্যাপার আছে, যে সোভারেনিটি এন্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এগুলো রক্ষা করবার জন্য তো আমাদের অনেকগুলো অ্যাসপেক্ট এনশিওর করতে হবে। কারণ আমরা বুঝতে পারি যে আমাদের দেশের যে জিওপলিটিক্যাল অবস্থা, বাংলাদেশ কিন্তু এখন জিওপলিটিক্যালি সাউথ এশিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের যেই আমাদের যে ম্যারিল্যান্ড যে বাউন্ডারি আছে, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল, এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড লুক্রেটিভ একটা ট্রায়াঙ্গেল। সুতরাং এইটাতে কিন্তু অনেকের ফোকাস আছে, আগ্রহ আছে বহির্বিশ্বে। জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট গুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষিত হতে হবে। আমি শিক্ষিত এই অর্থে বলছি, তাদের সচেতন হতে হবে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা কি, এবং বাংলাদেশের ভিতরে যারা রাজনীতির নামে মানুষকে বিভ্রান্ত করছে, ওলট পাটল জিনিসকে প্রায়োরিটাইজ করছে, যে এনসিপি, আমি ওদের আমরা স্যালুট করি, কারণ ওদের যে অবদান, তাই তার অর্থ এই না যে তাদের এই কমাসে তারা পলিটিক্যাল ম্যাচুরিটি অর্জন করে ফেলেছে। তাদের দলকে কিন্তু আরো ম্যাচিওর হবার জন্য সময় দিতে হবে। তারা আসুক, কিন্তু তারা তো এমন ভাবে একটা দল করেছে, ছাত্রদের নিয়েই দল করেছে। যেমন আমাদের সঙ্গে সম্রাট আছে, সম্রাটের দলটা দেখেন, সে নিজেই হচ্ছে সে দলের প্রধান, এবং অন্য ছাত্রদের অভিজ্ঞতা তো নাই। রাজনৈতিক ম্যাচুরিটি ছাড়া আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি অংশগ্রহণ করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং প্রত্যেকটা ব্যাপার, আমাদের দেশের পরিচিতি, আমরা কারা, আমরা কোথায় অবস্থান করি জিওপলিটিক্যালি, এবং আমাদের অর্থনৈতিক এবং টেরিটোরিয়াল সিকিউরিটি, এগুলো সবগুলোকে এনে আলোচনাগুলো করা দরকার। আর নির্বাচন যেটা দরকার, নির্বাচন করলেও যেন কোনো সরকার শেখ হাসিনার মতো এরকম অবস্থায় পৌঁছতে না পারে, তার জন্য যে সেপারেশন অফ পাওয়ার, ইন্ডিপেন্ডেন্ট অফ দি ডিফারেন্ট, যে আমাদের চারটা যে আছে, সেগুলোর জন্য ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেটা আমাদের এনশিওর করতে হবে। এই কথাগুলো আমাদের বেশি করে বলা দরকার সামনে, কারণ এইসব ছোটখাটো যে জামাত, কারণ থেকে গেইন করছে কারা, জামাতকে নিয়ে যেসব কথা বলছে বা আজকে অন্যান্য, এটা গেইন করছে কিন্তু আওয়ামী লীগ বা ভারত। এটা বুঝতে হবে যে এটা কাদের পক্ষে যাচ্ছে, এরা কিন্তু তাদের গেইন করবার জন্য এগুলো বাজারে ছাড়ছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। জামাতকে তো রেকগনাইজ করেছে যে একটা রাজনৈতিক দল হিসেবে জামাত আছে, দে হ্যাভ এ অর্গানাইজেশন আছে, ফলোয়ার্স আছে তাদের, এদের তো বাদ দেওয়া যাবে না। তবে ভুল ত্রুটিটার সমালোচনা হতে করা, এটা খুব হেলথি একটা গণতন্ত্রে, মানুষের ভুল ত্রুটি সমালোচনা হেলথি একটা পরিস্থিতি। এখানে এই কোনোটা বাদ দেওয়ার ব্যাপার না। তাই বলে যে একজনকে আক্রমণ করতে হবে, যে বিএনপি কে খামাখাই আক্রমণ করছে, বিএনপি কে নিষিদ্ধ করা হতে পারে, কেন হবে বিএনপি? কারণ আজ পর্যন্ত বিএনপির তো গৌরবময় সময় আছে, রাজনৈতিক অঙ্গনে তারা অনেক ভালো কাজ করেছে। তো সুতরাং আমি যে এই অবান্তর প্রসঙ্গ বা এই অবান্তর তর্ক বিতর্ক গুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্য এবং দেশে একটা রাজনৈতিক গণতান্ত্রিক স্থিতিশীলতা নিয়ে আমাদের বেশি আলোকপাত করা দরকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাকিব আলী ভাই। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার 8:30 গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরও অনলাইনে নিযুক্ত হন মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজউদ্দিন আহমেদ। তবে এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত কিছু জানানো হয়নি বিএনপির মিডিয়া সেলের পেজটিতে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত 8:30 এই বৈঠকটি শুরু হয়, 11:30টার দিকে শেষ হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।